আসসালামু আলাইকুম প্রিয় উন্মেষিয়ান, তোমাদের সাথে আজকে আমাদের ভিডিওর টপিক হলো মেডিকেল ডেন্টাল ভর্তি পরীক্ষা প্রশ্ন বিবর্তন। তা আমরা তো আসলে বিবর্তন সম্পর্ক জিনিসটা অন্য জায়গায় পড়ে এসেছি, বায়োলজিতে পড়ে এসেছো যে প্রাণীতে বিভিন্ন রকম বিবর্তন হয়েছে, এই পৃথিবীতে কীরকম বিবর্তন হয়েছে। তো আমরা কিন্তু যদি একটু চিন্তা করি মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নেও কিন্তু আমরা এরকম একটা বিবর্তন হইতে দেখি। তোমাদের সবারই মনে একটা চিন্তা থাকে যে ভাইয়া যদি আগের থেকেই জানতে পারি যে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নটা কেমন হবে, তাইলে আমি বইয়ের ওই জায়গাগুলোতে পড়তে পারতাম, তাইলে আমার জন্য প্রিপারেশন নেওয়াটাও কিন্তু সহজ হতো। অ্যাকচুয়ালি তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষা ভালো করতে চাও, তোমাদের এখন প্রথম কাজটাই হলো প্রশ্ন সম্পর্কে ধারণা নেওয়া। কীরকম প্রশ্ন পরীক্ষায় হবে, কোন জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন হবে, এই জিনিস যদি আগের থেকে জানতে পারো, যখন তুমি বই পড়তে যাবা ওই জায়গাগুলোতে ফোকাস করবা, তোমার বছরেও দেখবা প্রশ্ন ওই জায়গা থেকেই আসতেছে। সো আমরা আমাদের এই প্রশ্ন বিবর্তন যে সিরিজটা হচ্ছে, এই সিরিজের মধ্যে তোমাদের সাথে বিগত 5 বছরের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন জাস্ট প্যাটার্নটা আলোচনা করব। তো আমরা যদি একটু দেখি রসায়ন প্রথম পত্রের ক্ষেত্রে প্রথমে আসতেছি, আমাদের প্রথম অধ্যায় হচ্ছে ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার। এই চ্যাপ্টারটাকে অনেকেই তোমরা ইগনোর করো, তোমরা মনে করো যে ভাই এটা তো আসলে এক্সট্রা সিলেবাসের টপিক, এটা খুব বেশি পড়া লাগবে না এরকম। তো কিন্তু তুমি যদি মেডিকেল ভর্তি পরীক্ষা ভালো করতে চাও, তোমাকে কিন্তু ফুল সিলেবাসেই প্রিপারেশনটা নিতে হবে। দেখো তোমরা প্রশ্ন করতে পারো যে ভাইয়া 5 বছরেরই কেন দেখালেন, আগেরগুলা কেন দেখালেন না? কারণ এই বিগত 5 বছরে তোমাদের সিচুয়েশনটা কিন্তু মিল আছে। তোমরা কিন্তু এইচএসসি পরীক্ষা দিয়েছো শর্ট সিলেবাসে, কিন্তু বোর্ড পরীক্ষা শর্ট সিলেবাসে দিলেও তোমার ভর্তি পরীক্ষা, সেটা মেডিকেল ভর্তি পরীক্ষা, ডেন্টাল ভর্তি পরীক্ষা, দুইটাই কিন্তু হয়েছে ফুল সিলেবাসে, অর্থাৎ সম্পূর্ণ সিলেবাসে। তো এইসব জায়গা থেকে আমাদেরকে একটু দেখতে হবে প্রশ্নগুলো কীরকম জায়গা থেকে আসে। যেমন আমরা দেখতে পাচ্ছি 20-21 সেশন থেকে 24-25 সেশনের মেডিকেল আর ডেন্টালের প্রশ্ন আমি এখানে নিয়ে এসেছি। ম্যাট মানে মেডিকেল অ্যাডমিশন টেস্ট, ড্যাট মানে ডেন্টাল অ্যাডমিশন টেস্ট, আগেই বলে দিলাম। এরপরে যখন সম্পূর্ণ ভিডিওটা হবে, ভিডিওটার মধ্যে তুমি এই সম্পূর্ণ অংশটার মধ্যে এই জিনিসগুলো কিন্তু তুমি দেখতে পারবা। সো এখন দেখি আমরা প্রথমে আমাদের যে জিনিসটা আসছে, যে বলছে 0.1 মোলার হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রস্তুতির জন্য ঘনকৃত HCl পরিমাপ করতে কোনটি ব্যবহৃত হয়? HCl কি একটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নাকি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ? HCl একটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। আমরা জানি যে যারা কিনা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, তাদেরকে আমরা কি দিয়ে পরিমাপ করে থাকি? রাফ ব্যালেন্স দিয়ে পরিমাপ করে থাকি, তাই না? তাই না? কিন্তু যেহেতু এটা একটা তরল পদার্থ, এটা একটা তীব্র অ্যাসিড, এই তীব্র অ্যাসিডগুলোকে কিন্তু আমরা ব্যালেন্স দিয়ে পরিমাপ না করে মেজারিং সিলিন্ডার দিয়ে পরিমাপ করতে পারি। তার মানে দেখো এই যে পরিমাপ, মানে ওই যে গ্লাস সামগ্রী, যদি আমি টপিক অনুযায়ী যদি বলি গ্লাস সামগ্রী, এই গ্লাস সামগ্রী টপিকটা থেকে কিন্তু প্রতি বছরই মেডিকেল ভর্তি পরীক্ষা, ডেন্টাল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসতে দেখি। তাইলে আমি ছোট করে এখানে একটা টপিক লিখতেছি, এই দেখো গ্লাস সামগ্রী। এই গ্লাস সামগ্রী থেকে দেখবা তুমি অনেক প্রশ্ন আসছে মেডিকেল ভর্তি পরীক্ষায়। তাহলে গ্লাস সামগ্রী থেকে দেখো আমি কোথায় কোথায় প্রশ্ন পাচ্ছি। এই দেখো প্রথম প্রশ্নটা গ্লাস সামগ্রীর, ঠিক আছে। তারপর যদি দেখতে পাই এই যে বুলেট পরিষ্কার করা, এটাও কিন্তু বুলেট গ্লাস সামগ্রী। বুলেটের স্টপ কর্ক পরিষ্কার করা, ঠিক আছে। গ্রিস পরিষ্কার করতে কি ব্যবহার করা হয়, এটাও কিন্তু এই গ্লাস সামগ্রী থেকে আসছে। তারপরে হচ্ছে বুলেটের ক্ষুদ্রতম 2 ভাগের পার্থক্য 0.1 ml, ঠিক আছে, অথবা 0.1 cc, এভাবেও আসতে পারে পরীক্ষায়। তারপরে এই পরিষ্কারক থেকেই আসতেছে হচ্ছে ক্রোমিক অ্যাসিড মিশ্রণ, ওকে। তারপর দেখো এখান থেকে মোটামুটি আমরা এই পর্যন্ত দেখতে পাইলাম যে আমাদের এই গ্লাস সামগ্রী থেকে কিন্তু প্রশ্ন রেগুলার বেসিসেই হচ্ছে। তার মানে এটা আমাদের 1 নাম্বার টপিক, যেই টপিকটা থেকে সবচাইতে বেশি পরিমাণে প্রশ্ন আসছে। তাহলে আমরা যখন ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিব, আমাদের প্রথম অধ্যায়ের এই গ্লাস সামগ্রী, ল্যাবরেটরিতে ব্যবহৃত যে গ্লাস সামগ্রীগুলো আছে, কোন সামগ্রীটা বা কোন অ্যাপারেটাসটা আমরা কি কাজে ব্যবহার করছি, কোনটার ক্ষুদ্রতম অংশের পরিমাপ কত, ঠিক আছে, এই জিনিসগুলো আমাদেরকে একটু গুরুত্ব দিয়ে ভাইয়া পড়তে হবে, ওকে। এবং পরিষ্কারক, এটাও খুবই ইম্পর্টেন্ট। ক্রোমিক অ্যাসিড মিশ্রণ, তোমরা জানো যে পটাশিয়াম ডাইক্রোমেট আর হচ্ছে আমাদের সাথে কি থাকে, গাঢ় সালফিউরিক অ্যাসিড, এদেরকে আমরা একসাথে বলে থাকি কি ক্রোমিক অ্যাসিড মিশ্রণ, তাই না? তার মানে হচ্ছে আমরা এই জিনিসগুলো একটু দেখলাম। এরপরে দেখো দ্বিতীয় যে জিনিসটা এখানে চলে আসে, দেখবা যে আমাদের এই প্রথম চ্যাপ্টারটাতে স্বাস্থ্য রিলেটেড, হেলথ হ্যাজার্ড রিলেটেড বেশ কিছু জিনিসপত্র আছে, ঠিক আছে। স্বাস্থ্য রিলেটেড যে জিনিসগুলো আছে, তো স্বাস্থ্য রিলেটেড যে জিনিসগুলো আছে, আচ্ছা এটা অন্য কালিতে মার্ক করি, তাহলে তোমাদের পরবর্তীতে বুঝতে সুবিধা হবে। তো এখন 2 নাম্বার টপিকের ক্ষেত্রে যদি বলি আমরা স্বাস্থ্য রিলেটেড জিনিসপত্র, ঠিক আছে। স্বাস্থ্য, যেমন এবছরই যদি তোমরা খেয়াল করো, নিচের কোনটি ক্যান্সার তৈরি করতে পারে,
ঠিক আছে, ক্যান্সার কি স্বাস্থ্য রিলেটেড জিনিসপত্র। ওকে, আবার দেখো স্বাস্থ্যের সাথে সম্পর্কিত হচ্ছে কি হ্যাজার্ড প্রতীক। ঠিক আছে, দেখো হ্যাজার্ড প্রতীক, এই দুইটা একই জায়গা থেকে মোটামুটি চলে আসতেছে। হ্যাজার্ড প্রতীককে আলাদা একটা টপিক হিসেবেও তুমি কল্পনা করতে পারো। ওকে, হ্যাজার্ড প্রতীককে আলাদা হিসেবেও তুমি কল্পনা করতে পারো। এই যে স্বাস্থ্য রিলেটেড আরও কি আসছে দেখো, এই যে অগ্নি নির্বাপক, গায়ে আগুন লাগলে বা ল্যাবরেটরিতে আগুন লাগলে অগ্নি নির্বাপক ব্যবহার করতে হবে। ঠিক আছে, তারপর আরেকটা জিনিস এখান থেকে আমরা দেখব স্বাস্থ্য রিলেটেড, এই যে এটাও কোনো স্থানে যদি অ্যাসিড পড়ে তখন কোন দ্রবণ ব্যবহার করতে হবে। ওকে, তাহলে এই যে দেখো স্বাস্থ্য রিলেটেড জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পাইলাম, পরীক্ষায় আসতেছে। আরও একটা টপিক যদি আমরা এখানে মার্ক করি, তো আরও একটা টপিক যদি আমরা এখানে মার্ক করি, সেটা হলো দেখা যায় যে আমাদের যে হ্যাজার্ড প্রতীকগুলো আছে না, হ্যাজার্ড প্রতীক, দেখো হ্যাজার্ড প্রতীকের কোনো ছবি ভর্তি পরীক্ষায় আসবে না। এটা তুমি মনে রাখবা, মেডিকেল ভর্তি পরীক্ষায় কখনোই ছবি দিয়ে প্রশ্ন হবে না, কখনোই বড় সংকেত দিয়ে প্রশ্ন হবে না। কেন জানি মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নটা যখন করা হয় তখন এই বড় সংকেত বলো, ছবি বলো, এই জিনিসগুলোকে অ্যাভয়েড করা হয়। আমরা এটা বিগত কয়েক বছরের প্রশ্ন যদি অ্যানালাইসিস করি দেখতে পারবো। আর আজকে তো এখানে 5 বছরের অ্যানালাইসিস আমাদের কাছে আছেই, কিন্তু যদি সাংকেতিক কোনো কিছু থাকে, ধরো এক্স, এক্সএন, এগুলা দিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন হতে পারে। ঠিক আছে, যেমন এই যে হ্যাজার্ড প্রতীক থেকে দেখো প্রশ্ন আসছে এক্সএন দিয়ে কি প্রকাশ করা হয়, এন মানে নক্সাস। আবার এন দিয়ে কিন্তু শুধু বড় হাতের যদি এন থাকতো এটা কিন্তু পরিবেশ দূষণ বোঝায়। এই যে দেখো পরিবেশ দূষণ বোঝায়, যেটা কিন্তু আমাদের এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নের মধ্যে চলে আসছে। আবার দেখো এই যে এক্সআই চিহ্নটি দিয়ে কি ধরনের রাসায়নিক যৌগের জন্য ব্যবহার করা হয়, উত্তেজক। আই হচ্ছে ইরিটেন্ট থেকে আসছে আর কি। ঠিক আছে, আই আসছে কোত্থেকে, ইরিটেন্ট থেকে। বেনজিন সংরক্ষণে কোন হ্যাজার্ড প্রতীক ব্যবহার করবা, বেনজিন হচ্ছে বলা হয় এটা দাহ্য, দাহ্যের জন্য এফ, ফ্লেমেবল, এবং এটা হলো বিপজ্জনক বা এটা হলো ক্ষতিকারক। ঠিক আছে, এটা ক্ষতিকারক, এই কারণে এটা হলো এইচ দিয়ে প্রকাশ করা হয়, তাহলে এফ প্লাস এইচ। ওকে, তার মানে দেখতে পাইলাম আমরা যে হ্যাজার্ড প্রতীক এই জিনিসটা থেকেও কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসতেছে। ঠিক আছে, এই যে হ্যাজার্ড প্রতীক প্রশ্ন এসছে। ওকে, তার মানে হ্যাজার্ড প্রতীক এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট একটা জায়গা। ওকে, আবার দেখো এই যে ত্বকে অ্যাসিড পড়লে কোন দ্রবণটি ব্যবহার করা হয়, এটা কিন্তু রিপিট প্রশ্ন। ঠিক আছে, এটা কিন্তু রিপিট প্রশ্ন। এই যে দেখো 23-24-এ যে জিনিসটা ডেন্টালে আসছে এটা কিন্তু আবার এই 24-25-এও ডেন্টালে আসছে, তার মানে প্রশ্ন কিন্তু রিপিট হতে পারে। ঠিক আছে, প্রশ্ন কিন্তু রিপিট হতে পারে। শরীরে অ্যাসিড পড়লে কোন দ্রবণটি ব্যবহার করা হয়, ত্বকে অ্যাসিড পড়লে কোন দ্রবণটি ব্যবহার করা হয়, একই প্রশ্ন, উত্তর একই, প্রশ্নটাও একই, বাট ভাষাটা একটু আলাদা। সো আমরা যখন বলি যে প্রশ্ন হচ্ছে তুমি দেখবা, অ্যানালাইসিস করবা, এই জিনিসটাই হলো অ্যানালাইসিস, যে আমার প্রশ্নগুলো অধিকাংশ কোন কোন জায়গা থেকে আসতেছে। আচ্ছা, আবার যদি আমরা আরেকটা জিনিস যদি দেখি, দ্রবণ থেকে প্রশ্ন আসছে, এটা অ্যাকচুয়ালি মোলার দ্রবণ, এটা এই চ্যাপ্টারের টপিক না, যদিও অল্প কিছু আলোচনা হাজারি স্যারের বইতে আছে, কিন্তু আমরা যখন ক্লাস নেই সাধারণত মোলারিটি, মোলার দ্রবণটা পরিমাণগত রসায়নের সাথে পড়াই আর কি। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে এই যেটা বলি যে 22-23 সেশনে মেডিকেল এবং ডেন্টালে সেম একটা প্রশ্ন চলে আসলো। তো 22-23 সেশনে মেডিকেল ডেন্টালে যে সেম প্রশ্নটা এসেছিল সেই প্রশ্নটা কোনটা দেখো, এই যে সেমি মাইক্রো পদ্ধতি। সেমি মাইক্রো পদ্ধতিতে আমরা জানি থায়োঅ্যাসিটামাইড ব্যবহার করা হয় এবং পানি ব্যবহার করা হয়, ওইটা থেকে হচ্ছে হাইড্রোজেন সালফাইডের উৎস বলা হয়ে থাকে আর কি। হ্যাঁ, তো এই বিশ্লেষণ পদ্ধতিগুলা পরীক্ষায় আসতে পারে। তারপর বুনসেন বার্নারের জিনিসপত্রগুলো দিয়ে একবারই পরীক্ষায় প্রশ্ন আসছে। তাহলে একটু তুমি এই জিনিসটা কি খেয়াল করছো যে আমি যদি পরীক্ষার সময় এই 3টা টপিককে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়ি, তখন যে আমার এই বিশাল বড় একটা অধ্যায় থেকে অনেক কিছু কভার হয়ে যাচ্ছে। তার মানে তোমরা যখন ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারটার প্রিপারেশন নিবা, তুমি হ্যাজার্ড প্রতীকের অংশটা ওই ছবি তোমার মনে রাখতে হবে না, এবং হ্যাজার্ড প্রতীক থেকে দেখো উদাহরণ নিয়ে তোমরা ভয় পাও, উদাহরণ থেকেও কিন্তু প্রশ্ন আসে নাই, সাংকেতিক যে নামগুলো ওইগুলা থেকে প্রশ্ন আসছে। গ্লাস সামগ্রীর ব্যবহারগুলো পরীক্ষার জন্য অত্যধিক গুরুত্বপূর্ণ, এবং স্বাস্থ্য রিলেটেড যে জিনিসগুলো থাকবে এগুলো গুরুত্বপূর্ণ। সো আমরা পড়ার সময় এই ব্যাপারগুলোতে একটু খেয়াল রাখবো। ওকে, তারপর দেখো গুণগত রসায়ন। তো গুণগত রসায়নের আমরা সবসময় বলে নিই এই চ্যাপ্টারের আমার এক্সক্লুসিভ জায়গাটা হলো তরঙ্গ দৈর্ঘ্য, বা হচ্ছে যেটাকে বলি আমরা তড়িৎ চুম্বকীয় বর্ণালী। ঠিক আছে, আমাদের তড়িৎ চুম্বকীয় যে বর্ণালীটা আছে আমাদের এইখানে সবচাইতে ইম্পর্টেন্ট টপিকটা হলো তড়িৎ চুম্বকীয় বর্ণালী। ঠিক আছে, তড়িৎ চুম্বকীয় বর্ণালী, তড়িৎ চুম্বকীয় বর্ণালী, এটা হলো আমাদের 1 নাম্বার টপিক, সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। দেখবো আমরা প্রতি বছরই আমাদের এই তড়িৎ চুম্বকীয় বর্ণালী থেকে কেন জানি প্রশ্ন বেশি আসে। ঠিক আছে, এই যে দেখো মেডিকেল ভর্তি পরীক্ষায় তড়িৎ চুম্বকীয় বর্ণালীতে নিচের কোনটার তরঙ্গ দৈর্ঘ্য
সবচাইতে বেশি। এবং তোমরা যদি কেমিস্ট্রি প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করো দেখবা যে এখানে আমরা 3টা ক্যাটাগরির প্রশ্ন দেখতে পাই। প্রথম ক্যাটাগরির প্রশ্নগুলো হলো কি মুখস্থ ভিত্তিক প্রশ্ন, যেমন উপরের প্রশ্নটা আছে না, এটা মুখস্থ ভিত্তিক প্রশ্ন। নিচের কোনটি পারমাণবিক ব্যাসের নিকটতম, এটা একটা মুখস্থ প্রশ্ন। কিন্তু তুমি যদি পরের প্রশ্নটা দেখো, তড়িৎচুম্বকীয় বর্ণালীতে কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, মানে এটা তোমার তুলনা করতে হবে কোনটার থেকে কোনটা তরঙ্গ দৈর্ঘ্য বেশি কোনটা কম। এই ধরনের প্রশ্নগুলোকে বলে থাকি আমরা অ্যানালিটিক্যাল প্রশ্ন। এবং কিছু থাকবে ম্যাথমেটিক্যাল প্রশ্ন, যেমন এই যে দেখো বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য এত হলে ফ্রিকোয়েন্সি কত, এটা তোমাকে ম্যাথ সলভ করতে হবে। এবং শর্ট ক্যালকুলেশনে কিভাবে ম্যাথ সলভ করতে হয় সেটা আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ দেখাই দিব। ওকে, তাহলে এই যে দেখো, হ্যাঁ, তড়িৎচুম্বকীয় বর্ণালীতে তরঙ্গ দৈর্ঘ্য কোনটা সবচেয়ে বেশি, আসলো প্রশ্ন। রক্তে অক্সিজেন এবং হৃদস্পন্দন মাপার যন্ত্রের নাম কি? পালস অক্সিমেট্রি। এটাও কিন্তু তড়িৎচুম্বকীয় বর্ণালী, যেখানে আমরা বলি আয়ার রশ্মি ব্যবহার করা হয়ে থাকে, এটার প্রশ্ন। ঠিক আছে, তারপর যদি আমরা খেয়াল করি যে তড়িৎচুম্বকীয় বর্ণালী থেকে একই জায়গা থেকে 2টা প্রশ্ন। কারেন্সি নোটে আমরা ইউভি রশ্মি ব্যবহার করে থাকি, ওইখানে কি ব্যবহার করি? ফসফর নামের উপাদান ব্যবহার করে থাকি। আবার দেখো বিকিরণ অঞ্চলের তরঙ্গ দৈর্ঘ্য কোনটি সবচেয়ে বেশি? এই যে দেখো, এবার এই প্রশ্ন কিন্তু আবার রিপিট, যেটা হলো 20-21 সেশনে আসছে। তার মানে তরঙ্গ দৈর্ঘ্য, এই যে তড়িৎচুম্বকীয় বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য, এটা পরীক্ষার জন্য অত্যধিক গুরুত্বপূর্ণ। এই জিনিসটা পরীক্ষায় খুব গুরুত্ব দিয়ে আমাদেরকে পড়তে হবে, খুবই গুরুত্ব দিয়ে আমাদেরকে এটা পড়তে হবে। ওকে, এই যে আবার দেখো ডেন্টালেও সেম কোশ্চেন, এটাও কিন্তু রিপিট কোশ্চেন, এটাও কিন্তু ডেন্টালে এই যে দেখো সেম জিনিস কিন্তু অতীতে এসছিল। ওকে, সেম জিনিসটা কিন্তু রিপিট হয়েছে, তার মানে মাঝে মাঝে হচ্ছে রিপিট হতে পারে। এবারে আমাদের সেকেন্ড যেই টপিকটা দেখব বা সেকেন্ড যে অ্যানালাইসিসটা দেখব, সেই অ্যানালাইসিসটা হচ্ছে আমাদের দ্রাব্যতা। হ্যাঁ, এই দ্রাব্যতা থেকেও কিন্তু পরীক্ষায় আমরা অনেক বেশি প্রশ্ন আসতে দেখে থাকি। ওকে, দ্রাব্যতা থেকেও পরীক্ষায় আমরা অনেক বেশি প্রশ্ন আসতে দেখে থাকি। সো দ্রাব্যতার যে প্রশ্নগুলো হয় পরীক্ষায়, তার মধ্যে অন্যতম প্রশ্ন হলো দ্রাব্যতা ক্যালকুলেট করতে বলে, এবং পানিতে দ্রবণীয়তা কার বেশি কার কম, এই জিনিসটা থেকে ভর্তি পরীক্ষায় দেখা যায় যে মেডিকেল ভর্তি পরীক্ষার এক্সক্লুসিভ একটা প্রশ্ন, পানিতে দ্রবণীয়তা কার বেশি কার কম, অথবা কোনটা পানিতে দ্রবণীয় হয় কোনটা পানিতে দ্রবণীয় হয় না। সো এবং আরেকটা জিনিস থাকে সময়ায়ন প্রভাব। তাহলে এই যে দেখো দ্রাব্যতার প্রশ্ন, সময়ায়ন প্রভাব, কোনটা সহজে দ্রবীভূত হয়, কোনটা পানিতে অদ্রবণীয়। ঠিক আছে, তার মানে আমরা দেখতে পাচ্ছি 3টা প্রশ্ন ডেন্টালে দ্রাব্যতা থেকে কিন্তু চলে আসছে। ওকে, তারপরে খেয়াল করো এখান থেকে, তারপর দেখতে পাচ্ছি আমরা এই 23-24 সেশনে দ্রাব্যতার 2টা ম্যাথ চলে আসছে। তোমরা অনেকে চিন্তা করো যে ভর্তি পরীক্ষায় ম্যাথ আসবে না, কিন্তু ভর্তি পরীক্ষায় কিন্তু ছোটোখাটো ম্যাথ আসবে এবং এগুলো হাতে করতে পারতে হবে। 2টা ম্যাথেই দেখো দ্রাব্যতা রিলেটেড প্রশ্ন আসছে। একটাতে দ্রাব্যতা দেওয়া আছে, কতটুকু পানি প্রয়োজন সেটা বলছে। আরেকটাতে এই একটা আয়তন দেওয়া আছে, সম্পৃক্ত দ্রবণের আয়তন দেওয়া আছে, এবং এখান থেকে বলছে হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ লবণ দ্রবীভূত অবস্থায় আছে। অ্যান্ড এখানে দ্রাব্যতা কত। আমরা তোমাদেরকে ক্লাসে সবসময় পড়ানোর সময় বলি দ্রাব্যতার 2টা কনসেপ্ট আমাদেরকে খেয়াল রাখতে হয়, একটা হলো আধুনিক কনসেপ্ট, একটা হলো ওল্ড বা পুরাতন কনসেপ্ট। এখন দেখো আধুনিক কনসেপ্টে দ্রাব্যতা কীরকম আসছে, দ্রাব্যতার একক সাধারণত বলা হয় যে গ্রাম পার লিটার, এরকম সাধারণত একক বলা হয়। আর ওল্ড কনসেপ্টে দ্রাব্যতাটা হিসেব করা হয় একটা অনুপাত হিসেবে, গ্রাম বাই গ্রাম একটা অনুপাত হিসেবে। যেমন দেখো এখানে বলছে যে KCl এর দ্রাব্যতা 37.2 গ্রাম পার 100 গ্রাম পানি। তার মানে এটা কিন্তু পুরাতন নিয়ম, এবং এই ম্যাথটা কিন্তু কবির স্যারের বই থেকে হুবহু উঠাই দিছে, এবং এটা কবির স্যারের বই থেকে হুবহু উঠাই দিছে। তোমরা যারা অনেকে চিন্তা করো যে ভাইয়া আমি শুধুমাত্র হাজারি স্যারের বইটা সলভ করলেই আমার জন্য পড়া হয়ে যাবে, তাদের জন্য ছোট্ট একটু খবর দিতে চাই, এই কবির স্যারের বই, গুহ স্যারের বইয়ের অনুশীলনীর যে প্রশ্নগুলা, সেই প্রশ্নগুলা কিন্তু আমাদেরকে কভার করতে হবে, তা না হলে কিন্তু আমাদের কেমিস্ট্রি প্রিপারেশন এই যে এরকম একটু গ্যাপ থেকে যাবে। দেখো হাজারি স্যারের বইতে কিন্তু এই ওল্ড কনসেপ্টের কোনো আলোচনাটাই নাই। ওল্ড কনসেপ্টের আলোচনাটা কোনটা, এই যে আমরা যে সূত্রটা বলি দ্রাব্যতা ইকুয়াল টু m ডিভাইডেড বাই m মাইনাস m, ঠিক আছে, মানে দ্রবের ভর ডিভাইডেড বাই দ্রাবকের ভর ইন্টু 100, এই যে সূত্রটা, এটা কিন্তু কবির স্যারের বইয়ের সূত্র। তার মানে মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু প্রশ্ন হাজারি স্যারের থেকেও আসতে পারে, কবির স্যারের থেকেও আসতে পারে। এর মানে এই না যে তোমার হাজারি স্যারের বইও সম্পূর্ণটা পড়তে হবে, কবির স্যারের বইও সম্পূর্ণটা পড়তে হবে। এর মানে এই না তুমি হাজারি স্যারের বইটাই পড়বা, তোমাকে আমরা ক্লাসে যেভাবে পড়াবো ওভাবেই পড়বা, পাশাপাশি কোথায় কোথায় কবির স্যার পড়তে হবে তার জন্য তো আমরা আছি, ক্লাসেই বলে দিব কোথায় কোথায় কবির স্যারের অংশটুকু পড়তে হবে। তো এটা আমাদের 2টা কনসেপ্টই মনে রাখতে হবে ভাইয়া, হ্যাঁ, 2টা কনসেপ্টই মনে রাখতে হবে।
ওকে, আবার দেখো এই যে ডেন্টালেও সেম টাইপের, যেটা হাজারি স্যারের বইয়ের ম্যাথ ওই রকম টাইপের একটা ম্যাথ কিন্তু চলে আসছে। ওকে, তার মানে আমরা দেখলাম দ্রাব্যতা থেকে ভালো প্রশ্ন কিন্তু কভার করা হয়ে থাকে। এবারে আসো আমাদের থার্ড যেই টপিকটা, সেটা হচ্ছে মৌলিক কণিকা বা মূল কণিকা। হ্যাঁ, পদার্থের যে মূল কণিকা আছে, আমরা বলে থাকি স্থায়ী মৌলিক কণিকা, অস্থায়ী মৌলিক কণিকা, মানে এই ফান্ডামেন্টাল পার্টিকেলস যেগুলো থাকে এগুলা থেকেও কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় এক্সক্লুসিভ বেশ কিছু প্রশ্ন হয়ে থাকে। যেমন দেখো এই যে প্রথম প্রশ্নটা এখান থেকে আসছে যে সকল পরমাণুর ভর সংখ্যা একই, পারমাণবিক সংখ্যা ভিন্ন, তাদেরকে কি বলা হয়? ভর সংখ্যা সেম, পারমাণবিক সংখ্যা ভিন্ন, এটাকে কি বলি? আইসো বার বলবো আর কি, ঠিক আছে। আচ্ছা, তারপর এখান থেকে যদি দেখি এই যে নিচের কোন সংমিশ্রণটি স্থায়ী মৌলিক কণিকা, তার মানে কোনটা স্থায়ী মৌলিক কণিকা কোনটা অস্থায়ী মৌলিক কণিকা, এই জিনিসগুলো থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন হতে পারে। এই যে দেখো একটা আইসোটোপে নিউট্রন সংখ্যা কতটি, এটা বের করতে বলা হয়েছে। ওকে, তার মানে আমরা দেখতে পাচ্ছি মৌলিক কণিকা থেকেও কিন্তু প্রশ্ন বেশ কিছু আসতেছে, এবং মৌলিক কণিকার উদাহরণগুলা পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। এরপরে আমাদের এই চ্যাপ্টারে আরেকটা জায়গা থাকে যেটা এক্সট্রা সিলেবাস, যেটা এক্সট্রা সিলেবাস তোমাদের ভালো পড়া থাকে না, সেটা হলো এই ল্যাবরেটরিতে আমাদের হচ্ছে বিভিন্ন পদ্ধতির ব্যবহার, ঠিক আছে। ল্যাবরেটরিতে বিভিন্ন পদ্ধতির যে ব্যবহার আছে, বিভিন্ন পদ্ধতি, এই বিভিন্ন পদ্ধতি বলতে কি আমরা বুঝি, ধরো পাতন পদ্ধতি, তারপরে হচ্ছে আংশিক পাতন পদ্ধতি, বাষ্পপাতন পদ্ধতি, ঊর্ধ্বপাতন পদ্ধতি, এই পদ্ধতিগুলোর ব্যবহার থেকে পরীক্ষায় প্রশ্ন হয়। এই পদ্ধতি তোমার ডিটেলসে পড়তে হবে না, কিভাবে আংশিক পাতন করতে হয়, কিভাবে বাষ্পপাতন করতে হয়, ডিটেলস তোমার দরকার নেই। তুমি জাস্ট ডেফিনেশনগুলো যদি কভার করো আর যদি এদের কাজ বা ফাংশনগুলোকে কভার করো, তাইলে তোমার এখান থেকে সব প্রশ্ন কিন্তু কভার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো চলো আমরা একটু দেখি। এই যে দেখো ন্যাপথালিনের বিশোধন পদ্ধতি কোনটা? ন্যাপথালিন দিয়ে আমরা কি করি? এটা ঊর্ধ্বপাতিত হয়, তার মানে এটা ঊর্ধ্বপাতন, ঠিক আছে। তারপর যদি আমরা খেয়াল করি এই ল্যাবরেটরির উপাদানগুলোর মধ্যে এই যে বিভিন্ন প্রকার দ্রাব্যতা তিনটাকে আলাদা করার জন্য আংশিক কেলাসন ব্যবহার করতে হবে আর কি। ওকে, এই যে ক্রোমাটোগ্রাফি কোনটা ভালো হবে, এটাকেও ল্যাবরেটরির সাথে ধরা যায়, যদিও ক্রোমাটোগ্রাফি আলাদা টপিক, তারপরে ল্যাবরেটরির সাথে আমরা ধরতে পারি। আচ্ছা, তারপরে হচ্ছে দেখো যে ভিন্ন তরলে দ্রাব্যতা ভিন্ন হলে কম দ্রাব্যতা বিশিষ্ট তরল থেকে কি রূপে পৃথক করা যায়, ঠিক আছে। এটাও কিন্তু আমাদের সেই ল্যাবরেটরিতে যে বিভিন্ন প্রকার পদ্ধতিগুলো আছে, এই পদ্ধতির ব্যবহারগুলো থেকেই কিন্তু প্রশ্ন চলে আসতেছে, তার মানে এই জিনিসগুলা পড়তে হবে। এরপরে আসো আমাদের আরেকটা এক্সক্লুসিভ টপিক, যেটাকে বলে থাকি আমরা আয়ন শনাক্তকরণ। এটাও তোমার পরীক্ষায় কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা শিখা পরীক্ষার মাধ্যমে আমরা ক্যাটায়ন শনাক্ত করতে পারি, এবং সিক্ত পরীক্ষার মাধ্যমে আমরা অ্যানায়ন ক্যাটায়ন শনাক্ত করতে পারি। আয়ন শনাক্তকরণ, ঠিক আছে, আয়ন শনাক্তকরণ। তো চলো আমরা একটু দেখি আয়ন শনাক্তকরণ থেকে যদি প্রশ্ন দেখি, আচ্ছা এটাও আগেরটা। হ্যাঁ, এই যে ধানের তুষ থেকে ভোজ্য তেল নিষ্কাশন পদ্ধতি, এটা কি দ্রাবক নিষ্কাশন, এটাও এই যে ল্যাবরেটরির বিভিন্ন পদ্ধতির সাথে একসাথে পড়ে যায়। ওকে, আচ্ছা এই ক্রোমাটোগ্রাফিও এটাকেও একসাথে ধরা যায়। ওকে, ডান। এবার আসো আয়ন শনাক্তকরণ। এই জায়গা থেকেও ভর্তি পরীক্ষায় আমরা রেগুলার বেসিসে প্রশ্ন আসতে দেখেছি। যেমন দেখো নেসলার বিকারক দিয়ে কি আয়ন শনাক্ত করা যায়? অ্যামোনিয়াম আয়ন শনাক্ত করা যায়। হ্যাঁ, নেসলার বিকারক দিয়ে আমরা কোন ক্যাটায়ন শনাক্ত করি? অ্যামোনিয়াম। ওকে, অ্যামোনিয়াম আয়ন শনাক্ত করে থাকি আর কি। ওকে, ডান। এবারে দেখো এই যে শিখা পরীক্ষা বেগুনি বর্ণ দেয় পটাশিয়াম, ঠিক আছে, তাহলে এটাও আয়ন শনাক্তকরণ থেকে আসলো। পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট দিয়ে সোডিয়াম আয়ন শনাক্ত করা যায়, ঠিক আছে। এবং শিখা পরীক্ষায় কোবাল্ট ব্লু গ্লাস কোন আলো সম্পূর্ণ শোষণ করে? সোনালী হলুদ, ঠিক আছে, সোনালী হলুদ আলোটাকে সম্পূর্ণরূপে শোষণ করে, এই কারণে দেখা যায় না আর কি। ওকে, তার মানে দেখো আমরা এই যে আমাদের এত বড় গুণগত রসায়ন চ্যাপ্টারটা, পরমাণুর মডেল কোনো প্রশ্ন নাই, কোয়ান্টাম সংখ্যা কোনো প্রশ্ন নাই, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের যেটাকে বলে থাকি আমরা ইলেকট্রন বিন্যাস, কোনো প্রশ্ন নাই। তাইলে দেখো এই জিনিসগুলা বিগত 5 বছরে প্রশ্ন কিন্তু এখান থেকে আসতে দেখা যাচ্ছে না, একটা সময় হতো। এবং এই 5 বছরের আগে মূল কণিকা থেকে অনেক বেশি প্রশ্ন আসতো, এখন কিন্তু এটা আশা কমে গেছে। বিগত 15 সাল থেকে 20 সাল দ্রাব্যতার কোনো প্রশ্ন নাই, কিন্তু এখান থেকে দেখো মানে প্রায় প্রতি বছরই দ্রাব্যতা থেকে কিন্তু প্রশ্ন আসতেছে, ঠিক আছে। এবং তোমরা যেটাকে এক্সট্রা সিলেবাস বোর্ডে ইগনোর করো, যে ল্যাবরেটরির ব্যবহার আমি এটা পড়বো না, মানে বিভিন্ন পদ্ধতি পাতন আংশিক পাতনের ব্যবহার, এটা পড়ার দরকার নেই, যারা এরকম চিন্তা করো তাদের কিন্তু ভর্তি পরীক্ষায় গিয়ে অ্যান্সার করা ঝামেলা হয়ে যাবে। তার মানে প্রশ্ন বিবর্তন থেকে আমরা দেখতে পাইলাম গুণগত রসায়ন থেকে
তড়িৎচুম্বকীয় বর্ণালী, দ্রাব্যতা, মূল কণিকা, বিভিন্ন পদ্ধতি, আয়ন শনাক্তকরণ, এইসব জায়গা থেকে প্রশ্ন বেশি আসতেছে। এবং তুমি যদি খেয়াল করো সবগুলা টপিকই আমাদের গুণগত রসায়নের দ্বিতীয় অংশে। আমরা যদি গুণগত রসায়নের প্রথম অংশটার দিকে তাকাই, ওইখান থেকে কিন্তু প্রশ্ন আসার ফ্রিকোয়েন্সি খুব কম, তাই না? বেশিরভাগ প্রশ্নই কিন্তু সেকেন্ড অংশটা থেকে আসতেছে। সো এই ব্যাপারগুলোকে খেয়াল করে পড়তে হবে। এবার আসো মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন। এই জায়গা থেকে আমরা একটু প্রশ্নের বিবর্তন খেয়াল করি। দেখো এই জায়গা থেকে প্রশ্ন কীরকম হতে পারে, পর্যায় সারণী রিলেটেড কিছু প্রশ্ন হতে পারে, পর্যায় সারণীর কোনটাকে কি উপাদান বলা হয় এই রিলেটেড কিছু প্রশ্ন হয়, হ্যাঁ, বিভিন্ন রকম বিক্রিয়া থেকে প্রশ্ন হতে পারে, আবার এখান থেকে পর্যায়বৃত্ত ধর্ম থেকে প্রশ্ন হয়ে থাকে এবং রাসায়নিক বন্ধন থেকেও প্রশ্ন হয়ে থাকে। ওকে, চলো তাহলে আমরা একটু এখান থেকে দেখি। তো পর্যায় সারণী রিলেটেড ইনফরমেশন, এটাই আমাদের প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পর্যায় সারণী। পর্যায় সারণী এই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখি আমরা পর্যায় সারণীর প্রশ্নগুলো কি কি আসছে। এই যে দেখো কোন পরমাণুর ডি অরবিটালে ইলেকট্রন আছে, যেটা ডি ব্লক মৌল সেটা, ঠিক আছে, ডি অরবিটালে ইলেকট্রন থাকবে। ওকে, আচ্ছা, তারপর খেয়াল করো কোন অক্সাইডটি পানিতে মিশালে বেশি অম্লীয় ধর্ম, এটা পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে চলে আসছে। কোনটা সুপার অক্সাইড পর্যায় সারণীর মধ্যে চলে আসবে, কোনটা এফ ব্লক মৌল নয় পর্যায় সারণীর মধ্যে চলে আসবে। দেখবা তোমরা যখন পর্যায় সারণীটা আমাদের শুরুর দিকের ইনিশিয়াল আলোচনাটা হয়ে থাকে, তখন এখানে বলা হয় যে ল্যান্থানাম, অক্টিনিয়াম, থোরিয়াম, এই তিনটা যদিও ল্যান্থানাইট এবং অক্টিনাইট সিরিজের মধ্যে থাকে, তারপরেও তারা এফ ব্লক মৌল নয়, কারণ এরা ডি ব্লক মৌল। এই যে ব্যতিক্রমটা লেখা আছে এখান থেকে কিন্তু পরীক্ষায় আমরা প্রশ্ন আসতে দেখেছি। ওকে, আচ্ছা, তারপর খেয়াল করে এই যে এস ব্লক মৌল সংখ্যা কত, ওকে, এই রিলেটেড প্রশ্ন পরীক্ষায় হয়ে থাকে আর কি। তারপর দেখো লেড একটা এর পর্যায় সংখ্যা এবং গ্রুপ সংখ্যা বলতে বলছে, এটা ষষ্ঠ পর্যায়ে 14 নাম্বার গ্রুপ। ওকে, এটা দিয়েই বের করে ফেলা যায়। অনেকে এখানে চিন্তা করছে ভাই আমার ইলেকট্রন বিন্যাস করতে হবে কিনা। না ভাই, তোমার ইলেকট্রন বিন্যাস এখানে করতে হবে না। তুমি এটা আমাদের যে গ্রুপগুলার ছন্দ আমরা মনে রাখি ওইটা দিয়েই তুমি বের করতে পারবা, যেটা 14 নাম্বার গ্রুপ। আর 14 নাম্বার গ্রুপ ষষ্ঠ পর্যায়ে, ওইটা দিয়েই বের করা যায়। যেমন দেখো আমি টেকনিকটা জাস্ট একটু দেখাই দেই। হ্যাঁ, আমরা কীরকমভাবে বলে থাকি, ধরো হচ্ছে আমরা 14 নাম্বার গ্রুপ, এটা কি কার্বনের গ্রুপ, তাই না? কার্বনের গ্রুপ, ঠিক আছে। তো এই কার্বনের গ্রুপটাকে তুমি যদি মনে রাখো তাইলেই কিন্তু তোমার এটা তোমার হচ্ছে মনে রাখা হয়ে যায়। ওকে, যেমন এটাকে বিভিন্ন রকম ছন্দ দিয়ে মনে রাখা যায়, কাঁদলে শার্ট গেঞ্জি স্যান্ডেল পাবে ফিরে, হ্যাঁ, এরকম দিয়ে মনে রাখা যায় আর কি, ঠিক আছে। কাঁদলে শার্ট গেঞ্জি স্যান্ডেল পাবে ফিরে, এরকম দিয়ে মনে রাখা যায়। তো কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড। ওকে, তাহলে দেখো এটা কোন পর্যায় থেকে আসতেছে আমরা যদি খেয়াল করি, তো এটা সবাই 14 নাম্বার গ্রুপ। ওকে, 14 নাম্বার গ্রুপ দেখি এটাকে অ্যান্সার করে ফেলা গেছে। এখন আসি এটা আমাদের কোন পর্যায়ের মধ্যে আছে। এখন আসো প্রথম পর্যায়ের মধ্যে এই জায়গায় কিছুই নাই, ঠিক আছে। কার্বন হচ্ছে দ্বিতীয় পর্যায়, তাহলে এটা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, তার মানে ষষ্ঠ পর্যায়। এই কারণে এটা হচ্ছে ষষ্ঠ পর্যায় এবং গ্রুপ নাম্বার বললে হচ্ছে সেটা কত হয়, 14 নাম্বার হয়ে থাকে আর কি। ওকে, আচ্ছা, তারপরে একটা বিজোড় ইলেকট্রন সংখ্যার ক্রম কোথায়, এটা হলো আমাদের হচ্ছে এই ডি অরবিটালের বিভিন্ন আয়নগুলোর মধ্যে ইলেকট্রনের ক্রম দেখাইতে হয়েছে। এটাও পর্যায় সারণীর প্রশ্ন ধরা যায়, ঠিক আছে, এটাও পর্যায় সারণীর প্রশ্ন ধরা যায়। এটাও পর্যায় সারণী শুরুর মানে ইনিশিয়াল যে আলোচনা এস ব্লক পি ব্লকের যে ধর্ম ওইগুলা থেকে, যেমন ধাতব নাইট্রাইট, এটাকে আর্দ্র বিশ্লেষণ করলে আমরা জানি অ্যামোনিয়া উৎপন্ন হয়, ঠিক আছে। তাহলে এক্স গ্যাসটা হচ্ছে এখানে অ্যামোনিয়া অ্যাকচুয়ালি। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে এই চ্যাপ্টার মোটামুটি পর্যায় সারণীর এগুলা প্রশ্ন দেখলাম আমরা। পর্যায় সারণী ছাড়া এবারে আসো পর্যায়বৃত্ত ধর্ম। তো পর্যায় সারণী এটা তোমরা অনেকে যেটা মানে ভুল করো বা পড়তে গিয়ে যেটা ঝামেলা হয়, এত ইনফরমেশন কোথা থেকে কোন জায়গায় পড়া শুরু করব, কোন জায়গায় পড়া শেষ করব, এই জায়গাগুলোতে প্রবলেম হয়। সো দেখো আকরিক তোমাদের একটা ভয়ের জায়গা, আকরিকের কোনো প্রশ্ন আসছে, কোনো প্রশ্ন নাই। তো এটা তো আসলে 5 বছর না, যদি 10 বছরের প্রশ্ন দেখো আকরিকের কোনো প্রশ্ন কিন্তু নাই। আবার তুমি যদি চিন্তা করো যে এই যে পর্যায় সারণী, এটার বিভিন্ন রকমের যে বিক্রিয়াগুলো হয়, আমরা জানি যে সবগুলার কিছু ক্যারেক্টারিস্টিক্স রিঅ্যাকশন আছে, হ্যাঁ, যেমন হচ্ছে তোমার গ্রুপ 14 রসায়ন আছে, এটা আলাদা কিছু বিক্রিয়া দেয়, গ্রুপ 15 আলাদা কিছু বিক্রিয়া দেয়, ওই রিলেটেড কোনো প্রশ্নও কিন্তু নাই। এই দুইটা জায়গায় কিন্তু তোমাদের সবচাইতে ভয়ের প্রশ্নগুলো কোন জায়গা থেকে আসছে, কে কোন ব্লকের, কে কোন গ্রুপের, কে কোন পর্যায়ের, এই রিলেটেড প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে বেশি আসছে, ঠিক আছে, এই রিলেটেড প্রশ্ন পরীক্ষাতে বেশি আসছে। সো তোমরা যখন পড়বা এই জায়গাগুলোতে একটু ফোকাস করবা।
এরপর চলো আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হলো আমাদের পর্যায়বৃত্ত ধর্ম। পর্যায়বৃত্ত ধর্ম, পর্যায়বৃত্ত ধর্ম, চলো দেখে ফেলি পর্যায়বৃত্ত ধর্মে কি কি। এই যে প্রথমটাই পর্যায়বৃত্ত ধর্মের প্রশ্ন। ওই যে আমরা বলি না, মানে আমাদের যে তৃতীয় পর্যায়ের মৌলগুলো আছে এদের অক্সাইডের অম্লত্ব ক্ষারকত্ব বা অম্লীয় এবং ক্ষারীয় কতটুকু হবে, কার্যকারিতার যে একটা ক্রম, এটাও কিন্তু পর্যায়বৃত্ত ধর্ম। টপিকটা শেষ হয়েছে হচ্ছে এই জায়গাতে। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে এই যে আয়নের আকার, কোন আয়নের আকার সবচেয়ে বড়, কোন আয়নের আকার সবচেয়ে ছোট, এই রিলেটেড প্রশ্ন হতে পারে। তারপর খেয়াল করো, ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হতে, ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হতে যেই শক্তির প্রয়োজন হয় তাকে কি বলা হয়, আয়নীকরণ শক্তি, তাই না? আচ্ছা, আয়নীকরণ শক্তির মান কোথায় সর্বনিম্ন, আয়নীকরণ শক্তির মান কোথায় সর্বনিম্ন, এটাও কিন্তু আমাদের এই পর্যায়বৃত্ত ধর্মেরই আরেকটা প্রশ্ন। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা দেখতে পাই এখানে পর্যায়বৃত্ত ধর্মের প্রশ্ন নাই। এই যে আয়নীকরণ শক্তি, পর্যায়বৃত্ত ধর্মের প্রশ্ন। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে দেখো গ্যাসীয় অবস্থায় 1 মোল ইলেকট্রন যুক্ত হলে, এটাও কিন্তু আমাদের পর্যায়বৃত্ত ধর্মের প্রশ্ন। ওকে, যুক্ত হলে এটাকে কি বলি আমরা, এটাকে বলি আমরা ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি, ঠিক আছে। 1 মোল যুক্ত হলে এটা ইলেকট্রন যদি যুক্ত হয়, যদি অ্যানায়ন গঠন করে, এটার যে শক্তির পরিবর্তন, এটাকে বলি ইলেকট্রন আসক্তি। আর ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন গঠন করছে, ওটাকে বলি আমরা আয়নীকরণ শক্তি। ওকে, এবারে দেখো যে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হতে, এটাও কিন্তু রিপিট প্রশ্ন, পারমাণবিক ব্যাসার্ধের প্রশ্ন। এখানে ডেল্টা এইচ কি, ইলেকট্রন আসক্তি। আচ্ছা, এরপরে দেখো অম্লীয় অক্সাইড, অম্লীয় হাইড্রোক্সাইড, এটাও আমাদের যেটাকে বলি আমাদের পর্যায়বৃত্ত ধর্মের যেই ধাতব অক্সাইডের তুলনা যেটা, সেটা ওই জায়গা থেকে আসছে প্রশ্ন। হ্যাঁ, আচ্ছা, ডান। তো এই রিলেটেড প্রশ্নগুলা কিন্তু আমরা পরীক্ষাতে আসতে দেখি বা পরীক্ষাতে আসতে দেখেছি, বুঝতে পারলা? তাহলে একটু দেখো পর্যায়বৃত্ত ধর্ম, এটাও কিন্তু বেশ বড়। তো এটার মধ্যে দেখো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কোনোটা আসছে, কোনোটাই কিন্তু আসে নাই গলনাঙ্ক স্ফুটনাঙ্ক থেকে। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে কোনো মান আসছে, তোমরা যে জিনিসটা ভয় পাও যে ভাই আমাকে হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধের পরিমাণ শিখতে হবে কিনা, আয়নিক ব্যাসার্ধের পরিমাণ শিখতে হবে কিনা, দেখো আয়নিক ব্যাসার্ধ, পারমাণবিক ব্যাসার্ধ কোনোটা কিন্তু জানতে চায় নাই। ইভেন ইলেকট্রন আসক্তির মানও কিন্তু জানতে চায় নাই। ইভেন যদি আমরা বলি যে আমাদের তড়িৎ ঋণাত্মকতা, এর মান বিভিন্ন জায়গায় লাগে আমাদের, কিন্তু এটারও কিন্তু কোনো মান জানতে চায় নাই। তার মানে তোমাদের এই পর্যায়বৃত্ত ধর্ম থেকে কিন্তু সংখ্যামূলক কোনো জায়গা থেকে প্রশ্ন আসতেছে না। এই ব্যাপারগুলো খেয়াল করতে হবে। প্রশ্নটা আমার কিরকম হচ্ছে, প্রশ্নটা হচ্ছে সংজ্ঞামূলক, সংজ্ঞা জানতে চাইছে, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, সংজ্ঞাগুলো আমাকে জানতে হবে। এবং যত ক্রম পাবা, কার থেকে কে কম কে বেশি, সর্বনিম্ন ইলেকট্রন আসক্তি কোথায়, সর্বোচ্চ ইলেকট্রন আসক্তি কোথায়, এই রিলেটেড ক্রমগুলো রিলেটেড প্রশ্ন এখনকার বছরগুলোতে বেশি প্রশ্ন আসতে দেখি আমরা। ওকে, এরপরে আমাদের এক্সক্লুসিভ একটা টপিক যদি বলি, সেই টপিকটা হচ্ছে পোলার আয়ন, পোলারিটি, পোলারিটি এবং পোলার আয়ন। এই টপিকটাকে আমরা যুগ যুগ ধরে ইম্পর্টেন্ট বলে আসতেছি এবং এখান থেকে রেগুলার বেসিসে প্রশ্ন আসতেছে। এই দেখো কোনটা পোলার, কোনটাতে বেশি পোলার আয়ন হয়, পোলার আয়ন প্রক্রিয়ার সাথে সম্পর্কিত কোনটা, ঠিক আছে। দেখো ডেন্টালে একটা জিনিস তোমরা খেয়াল করো, যেই টপিক থেকে প্রশ্ন আসে অনেকগুলো প্রশ্ন চলে আসে। এটা বিশেষ করে কেমিস্ট্রির ক্ষেত্রে বেশি ফলো করে। ডেন্টালে দেখবা যেই টপিক থেকে প্রশ্ন আসতেছে অনেকগুলা করে প্রশ্ন আসতেছে। যেমন দেখো এখানে দেখতে পাচ্ছি আমরা পোলার আয়ন, পোলারিটি, পোলার আয়ন। হ্যাঁ, আবার উপরের যদি একটু খেয়াল করি, এখানটাতে যদি খেয়াল করি, এই দেখো দুইটার মধ্যেই কিন্তু সংকরায়ন, দুইটার মধ্যেই কিন্তু সংকরায়ন, ঠিক আছে। এটা থেকেও প্রশ্ন হয়, সংকরায়ন থেকেও প্রশ্ন হয়। তাহলে ডেন্টালে কিন্তু জোড়ায় জোড়ায় প্রশ্ন আসতেছে, মানে যেই টপিক থেকে আসতেছে একাধিক টপিক, ঠিক আছে। তো এই ব্যাপারগুলোকে খেয়াল করলে আশা করি আমাদের প্রিপারেশন নেওয়াটা সহজ হয়ে যাবে, আশা করি আমাদের প্রিপারেশন নেওয়াটা সহজ হয়ে যাবে। ওকে, আচ্ছা, এই যে পোলারিটি, পোলার আয়নের মধ্যেই কোন যৌগটা অধিক সমযোজী, ফাজানের রুল এখানে অ্যাপ্লাই করতে হবে আর কি, ঠিক আছে। আচ্ছা, কোনটার গলনাঙ্ক সবচাইতে কম, এখানেও যেই যৌগটা বেশি সমযোজী তার গলনাঙ্ক সবচাইতে কম হবে। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে দেখতে পাই আমরা এখান থেকে নাই, এই যে কোনটা অধিক পোলারাইত করেছে, তার মানে পোলারিটি, পোলার আয়ন, এটা কিন্তু পরীক্ষার জন্য একটা ইম্পর্টেন্ট টপিক, এটা পরীক্ষার জন্য একটা ইম্পর্টেন্ট টপিক। ওকে, আচ্ছা, তারপরে দেখো ভাই যে আমাদের সমযোজী বন্ধন, এটা নিয়ে প্রশ্ন আসছে খুবই অল্প সময়। সমযোজী বন্ধন নিয়ে যদি চিন্তা করো, সমান সংখ্যক ইলেকট্রন দিয়ে কোন বন্ধন গঠিত হয়, সমযোজী বন্ধন। সমবায় বন্ধন বা সমযোজী বন্ধনের মধ্যে ইলেকট্রনগুলোর মধ্যে কোন উপাদানটার সর্বাধিক আকর্ষণ আছে, ঠিক আছে, কোন উপাদানটা ইলেকট্রনগুলির মধ্যে কোন উপাদানটি সর্বাধিক। এটা আসলে অপশনের মধ্যে ওই যে অ্যানালিটিক্যাল প্রশ্ন, তুলনা করা আর কি। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে প্রশ্ন হয়। তো সমযোজী বন্ধন থেকে হয়েছে, ডেন্টালে আসছে সন্নিবেশ বন্ধন,
এই কপার এবং অ্যামোনিয়ার মধ্যে কোন ধরনের বন্ধন বিদ্যমান? সন্নিবেশ বন্ধন বিদ্যমান, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো সংকর আয়ন থেকে তো ডেন্টালে আসছে, মেডিকেলে কিন্তু সংকর আয়ন থেকে আমরা প্রশ্ন খুব একটা বেশি আসতে দেখি নাই। তো মেডিকেলে সংকর আয়ন থেকে কোনো প্রশ্ন নাই, এই জিনিসটা খেয়াল করছো? সংকর আয়ন থেকে মেডিকেলে কোনো প্রশ্ন নাই, ডেন্টালে আসছে। ডেন্টালে আসছে তাও একবার আসছে। সংকরায়ন তোমরা বোর্ড পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্ব দিয়ে পড়তেছো, কিন্তু বিগত 5 বছরের মধ্যে কিন্তু আমরা সংকরায়নের প্রশ্ন কম আসতে দেখেছি, বা কোনো কোনো মেডিকেলে দেখা গেছে বলতে গেলে আসেই নেই, ঠিক আছে, মেডিকেলে বলতে গেলে আসেই নেই। ওকে, আচ্ছা। এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় রিসেন্ট বছরে আমরা হাইড্রোজেন বন্ধন থেকে প্রশ্ন আসতে দেখতেছি। আগে হাইড্রোজেন বন্ধন থেকে হয় না, এই যে বরফে কতটি অক্সিজেন পরমাণুর সাথে কয়টা হাইড্রোজেন বন্ধন করে? 2টা। একটা পানির অণুতে হাইড্রোজেন বন্ধন থাকতে পারে 4টা, কিন্তু যদি বলে অক্সিজেন পরমাণুতে কয়টা? অক্সিজেন পরমাণুতে হচ্ছে 2টা। আবার এই প্রশ্নটারই একটা মানে একটা অ্যাপ্লাইড রূপ হলো এটা, কোন বন্ধনের উপস্থিতিতে পানি কক্ষ তাপমাত্রায় তরল হয়েছে? হাইড্রোজেন বন্ধনের উপস্থিতিতে। তাহলে দেখো, এই যে আমাদের মৌলের পর্যায়বৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন এত বড় একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টার থেকে প্রশ্ন কোন কোন জায়গা থেকে আসতেছে? পর্যায় সারণীর ইনিশিয়াল ইনফরমেশন, কে কোন ব্লকের, কে কোন গ্রুপের, এই রিলেটেড ইনফরমেশন পরীক্ষায় আসতেছে, ঠিক আছে। তারপরে আসতেছে পর্যায়বৃত্ত ধর্ম। পর্যায়বৃত্ত ধর্ম থেকে সংজ্ঞা এবং ক্রম, কোনো সংখ্যা কিন্তু আসছে না। পোলারিটি পোলারায়ন এটা এক্সক্লুসিভ, এটা থেকে পরীক্ষায় উদাহরণ আসবে। কে বেশি কে কম, মানে ওই যে ক্রম, মানে তুলনা করার প্রশ্নগুলো কিন্তু কেমিস্ট্রিতে একটু বেশি আসে, কে কম কে বেশি, এই রিলেটেড ইনফরমেশনগুলো প্যাচ যেন না লাগে পরীক্ষার সময়। সংকরায়ন এটা ডেন্টালে আসছে, মেডিকেলে আসেনি, যে বছর আসছে একসাথে 2টা চলে আসছে, ঠিক আছে। ওকে, এবার আসো রাসায়নিক পরিবর্তন। দেখো, রাসায়নিক পরিবর্তন থেকে আমরা যদি এক্সক্লুসিভ একটা প্রশ্ন বা একটা টপিকের নাম যদি বলি, সেই টপিকটার নাম হচ্ছে পিএইচ, ঠিক আছে। তো চলো আমরা দেখি পিএইচ এর প্রশ্নগুলোকে খুঁজে বের করি। কোন দ্রবণের পিএইচ সর্বাধিক? যেটা একটু ক্ষারীয় দ্রবণ হবে বা যেটা দুর্বল অম্ল হবে সেটার পিএইচ সর্বাধিক হবে। ওকে, আচ্ছা, পিএইচ এর সাথেই ধরো বাফার দ্রবণ, এটাকেও একসাথে বলে ফেলা যায়। আচ্ছা, তারপরে এই যে বাফার দ্রবণ, ক্ষারীয় বাফার, পিএইচ এবং বাফার দ্রবণ, এটাকে একসাথে লিখি, পিএইচ এবং বাফার দ্রবণ, পিএইচ এবং বাফার দ্রবণ, ঠিক আছে। এই যে পিএইচ বৃদ্ধি করতে কোনটা ব্যবহার করা হয়? কোনটা? ক্ষারীয় বাফার, ঠিক আছে। এই যে পিএইচ এর ক্যালকুলেশন, মিশ্রণের ঘনমাত্রা যদিও এই চ্যাপ্টারের পড়া না, এটা অ্যাকচুয়ালি আমাদের পরিমাণগত রসায়নে পড়াই আমরা। আচ্ছা, তারপরে এই যে দেখো, পিএইচ বাড়াইতে কি ব্যবহার করি? পাকস্থলীর পাচক রসে পিএইচ এর মোলার ঘনমাত্রা কত? ঠিক আছে, রিলেটেড প্রশ্ন আসবেই। এই যে পিএইচ, ক্ষারীয় বাফার, ঠিক আছে, এই হাইড্রোক্সিলের ঘনমাত্রা দেওয়া আছে, পিএইচ কত? তো আমরা দেখতে পাচ্ছি পিএইচ এর ম্যাথ এবং বাফার দ্রবণের উদাহরণ, এই 2টা ছাড়া এই চ্যাপ্টারের প্রশ্ন সাধারণত কোনো বছরেই কিন্তু বাদ দেয় নাই। তো তুমি যদি এত বড় একটা চ্যাপ্টার রাসায়নিক পরিবর্তন, তুমি যদি শুধুমাত্র পিএইচ এবং বাফারটাকে ঠিকমতো পড়ো, তাহলেই কিন্তু তোমার পড়াটা হয়ে যাচ্ছে। এবং আমরা যদি এখান থেকে খেয়াল করি, পিএইচ থেকে আসবে হচ্ছে ম্যাথ, ঠিক আছে, এবং কিছু উদাহরণ আসতে পারে, কিছু উদাহরণ বলতে কার পিএইচ কম কার পিএইচ বেশি এরকম প্রশ্ন হতে পারে, বা পিএইচ কমাইতে বাড়াইতে কি ব্যবহার করি এগুলা হতে পারে, কিন্তু কোনো মুখস্থ পিএইচ কিন্তু জানতে চায় নাই। যেমন চোখের পানির পিএইচ কত, মুখের লালার পিএইচ কত, হ্যাঁ, ক্ষুদ্রান্তের পিএইচ কত, ত্বকের পিএইচ কত, এই যে বিভিন্ন রকম তোমরা মানে পুরা কোর্স জুড়ে আমাদেরকে কোশ্চেন করতে করতে বলে ফেলো, ভাই কবির স্যারে পিএইচ এর মান একরকম দেওয়া আছে, হাজারি স্যারে পিএইচ এর মান একরকম দেওয়া আছে, আবার বায়োলজি বইতে পিএইচ এর মান আরেক রকম দেওয়া আছে, কিন্তু পিএইচ এর মান থেকে তো পরীক্ষায় প্রশ্নই হয় নাই। পরীক্ষায় প্রশ্ন হয়েছে কোন জোড়া বাফার দ্রবণ, কোনটির পিএইচ এর ক্যালকুলেশন কত। ওকে, এখন তোমরা অনেকেই চিন্তা করো যে ভাইয়া পিএইচ এর ক্যালকুলেশন হয়তো সবসময় 0.001 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড অথবা 0.005 মোলার সালফিউরিক অ্যাসিড এই টাইপেরই আসবে, কিন্তু না, আমরা কিন্তু বড় বড় ম্যাথ আসতে দেখেছি। যেমন ডেন্টালে দেখো ইথানোয়িক অ্যাসিডেরটা আসছে, এখানে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র অ্যাপ্লাই করতে হয়। আবার দেখো এই যে পাকস্থলীর পাচক রসে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা জানতে চাইছে, পিএইচ এর মান দেওয়া আছে, অর্থাৎ রিভার্স পিএইচ। আমরা খুব সহজে রিভার্স পিএইচকে ক্যালকুলেট করতে পারি এরকমভাবে, দেখো ক্লাসে দেখাবো, তারপরে অল্প করে দেখাই দিই। এখানে 2 - 0.6 এটা লিখতে পারি না, 1.4 সমান। তো এখন দেখো এই 0.6 লগ কত এর ভ্যালু? 4 এর ভ্যালু, লিখে ফেললাম 4, এই 2টাকে 10⁻⁻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 ⁻
সলভ করতে পারি। আর অনেকেই তোমরা চিন্তা করতেছো ভাই এই প্রশ্নটা তো এই বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে, পিএইচ এর ম্যাথ, এটাকে কিভাবে ক্যালকুলেটর ছাড়া সলভ করা যায়, এটাকে সলভ করা আরও সহজ, এটার অপশনগুলো তোমাদেরকে দেখানো দরকার ছিল। তো আমি এটাকে এভাবে সলভ করি। দেখো
এইটার OH আয়নের ঘনমাত্রা দেওয়া আছে, তার মানে POH-টা হবে কত? POH-টা হবে হচ্ছে 4 মাইনাস লগ 3.5। তাহলে POH-টা হবে হচ্ছে 4 মাইনাস লগ 3.5। তার মানে POH এর ভ্যালুটা হচ্ছে, আমরা যদি বলি এখানে 3 পয়েন্ট সামথিং, 3 পয়েন্ট সামথিং, তাহলে PH এর ভ্যালুটা কত হবে? 10 পয়েন্ট সামথিং, কিন্তু 11-র কম। তোমার যে 4টা অপশন ছিল এই ম্যাথের জন্য, 4টা অপশনের একটাই ছিল 10 পয়েন্ট সামথিং, ওইটাই তো অ্যান্সার। এটা কি 10 পয়েন্ট সামথিং ছাড়া অন্য কিছু হইতে পারবে? পারবে না। তো তোমাকে পরীক্ষার সময় এ ধরনের বুদ্ধিগুলো অ্যাপ্লাই করতে হবে। প্রশ্ন কঠিন আসবে, দু একটা প্রশ্ন কঠিন আসবে, বাট তুমি যদি স্মার্টলি প্রিপারেশন নাও, তুমি ওই প্রশ্নটাকেও অ্যান্সার করে আসতে পারবা। আর তুমি যদি প্রশ্নটাকে অ্যান্সার করে আসতে পারো, তোমার রেজাল্ট ভালো হবে, নাম্বার ভালো হবে। নাম্বার ভালো হলে ভালো মেডিকেল কলেজে চান্স হবে ইনশাল্লাহ। ওকে, তোমরা পারবে, টেনশন নিও না। ঠিক আছে, এই যে আবার দেখো, হ্যাঁ, কোনটা হচ্ছে আমাদের এই তোমার অম্লীয় বাফার। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন আসো যে আমাদের আর কি কি এখান থেকে প্রশ্ন হতে পারে। আর কি কি প্রশ্ন হতে পারে এখান থেকে? যেমন তাপ রসায়ন থেকে এখান থেকে কিছু প্রশ্ন হয়। আবার এই তাপ রসায়ন কিন্তু সিলেবাসের বাইরে, যেটা হলো আমাদের শর্ট সিলেবাসের বাইরে, এক্সট্রা সিলেবাস। তাপ রসায়ন সাধারণত এক্সট্রা সিলেবাস। ওকে, দেখো তাপ রসায়ন থেকে কি প্রশ্ন হয়? অনেক কিছু আছে। টেম্পারেচার মুখস্থ করব, এর গলন তাপ কত, ঊর্ধ্বপাতন তাপ কত, তারপরে হলো তোমার ঘনীভবন তাপ কত, অনেক রকম প্রশ্ন কিন্তু এখান থেকে তোমরা জিজ্ঞাসা করো, ভাই এতগুলা টেম্পারেচার মুখস্থ করব? প্রশমন তাপের আবার একটা বিশাল বড় বক্স, আবার বন্ধন শক্তির বিশাল বড় বক্স। ঠিক আছে, ওগুলো পড়বো আমরা, একেবারে ছেড়ে দিব না, বাট প্রশ্ন কিন্তু বলছে যে এগুলা থেকে প্রশ্ন আসেনি। প্রশ্ন এসেছে কোনটা তাপোৎপাদী বিক্রিয়া, কোনটা তাপহারী বিক্রিয়া। ঠিক আছে, প্রশ্ন এসেছে কোনটা তাপোৎপাদী বিক্রিয়া, কোনটা তাপহারী বিক্রিয়া, এই টাইপের প্রশ্ন পরীক্ষায় এসেছে। এই যে দেখো, কোনটা তাপহারী বিক্রিয়া। ঠিক আছে, আচ্ছা, তারপরে হচ্ছে দেখো, শক্তিশালী অম্ল ক্ষারকের প্রশমন বিক্রিয়ায় পানি উৎপন্ন হতে যে তাপ, প্রশমন তাপ বলা হয়। ওকে, আচ্ছা, তারপরে দেখো এই আমরা যেটাকে বলি কোন প্রক্রিয়াটি তাপোৎপাদী। ওকে, আচ্ছা, তো কোন প্রক্রিয়াটি তাপোৎপাদী? ডেন্টাল। ঠিক আছে, মানে ডেন্টালে এটা একটু বেশি আসে, মেডিকেলে আসছে কোনটা তাপহারী। ঠিক আছে, তার মানে আমরা দেখতে পাই কোনটা তাপোৎপাদী কোনটা তাপহারী, এই রিলেটেড প্রশ্ন কিন্তু তাপ মানে আমাদের রসায়ন থেকে পরীক্ষায় প্রশ্ন হয়। এখন আসো যে ভাই এই চ্যাপ্টারটার শুরুতে আমাদের রাসায়নিক সাম্যাবস্থার হিউজ একটা ইনফরমেশন, এতগুলা থেকে কি পড়বো? চলো আমরা প্রশ্ন দেখি কি আসছে এতগুলা থেকে। প্রশ্ন আসছে অ্যাক্টিভেশন এনার্জি কোনটার সহায়ক? তাপমাত্রা বা এরকম, হ্যাঁ। তারপরে হচ্ছে নিচের রিঅ্যাকট্যান্ট বা ঘনত্ব ভারসাম্য কোন দিকে যাবে? ধ্রুবক তাপমাত্রায় ঘনত্ব বৃদ্ধি করলে কোন দিকে যাবে? মানে অ্যাকচুয়ালি আমাদের সাম্যাবস্থার যে অ্যাপ্লিকেশনগুলা সেইগুলা থেকে প্রশ্ন কিন্তু মাঝে মাঝে আসে, সবসময় যে আসবে তা না। নিচের কোন বিক্রিয়াতে সাম্যাবস্থায় চাপের প্রভাব নাই? তাহলে সাম্যাবস্থায় যেটাকে বলি আমরা লাসাতেলীয় নীতি, এই টপিকটা আমাদেরকে একটু শিখে রাখতে হবে। লাসাতেলীয় নীতি থেকে মাঝে মাঝে প্রশ্ন হতে পারে। এই যে তাপমাত্রার সাথে বিক্রিয়ার হারের প্রভাব কীরকম হবে, সমানুপাতিক সম্পর্ক হবে, বিক্রিয়ার হারের একক কী, এগুলাও কিন্তু আমরা এই বিক্রিয়ার হার এবং সাম্যাবস্থা ওই জায়গা থেকে বলতে পারি। ঠিক আছে, মানে আমরা এটাকে সাম্যাবস্থা বলতে পারি। তাহলে সাম্যাবস্থা বড় একটা টপিক, তো এখান থেকে সাব হেডিংয়ে যদি বলি বিক্রিয়ার হার পড়তে হবে এবং আমাদের লাসাতেলীয় নীতি পড়তে হবে, লাসাতেলীয় নীতি। ঠিক আছে, লাসাতেলীয় নীতিটা পড়তে হবে এখান থেকে। ওকে, ঠিক আছে। আচ্ছা, একটা সময় দেখা যায় তো প্রশ্নে প্রভাবক পরীক্ষায় খুব আসতেছে, কিন্তু প্রভাবক যখন থেকে এক্সট্রা সিলেবাসে ঢুকে গেছে তখন থেকে প্রভাবকের প্রশ্ন আসা কমে গেছে। তো খেয়াল করো, এই যে প্রভাবক, ঋণাত্মক প্রভাবক কোনটা 20-21 আসছে, এর আগে যদি যাও দেখবা প্রভাবকের অনেক প্রশ্ন। রিসেন্ট বছরে কিন্তু প্রভাবক থেকে প্রশ্ন আর নাই। ঠিক আছে, দেখো প্রভাবক থেকে আর প্রশ্ন নাই, প্রভাবক থেকে। ঠিক আছে, তো একটু আমাদের পড়তে হবে এখান থেকে। প্রভাবকের উদাহরণ পড়ে নিলাম, আগে আসতো, রিসেন্ট বছরে কিন্তু কম আসে। আচ্ছা, পানির আয়নিক গুণফল, তো তোমরা চিন্তা করো তথ্যমূলক প্রশ্নে সংখ্যামূলক তথ্য কিরকম আসে? অল্প আসে। 25°C তাপমাত্রায় পানির আয়নিক গুণফল কত? এটা যদি কেউ না পারে, এটা তো সবাই জানে, কত হয়? 10⁻⁻14 এরকম হয়। ঠিক আছে, আচ্ছা, ডান। তো এবছর ডেন্টালে খুবই আনইউজুয়াল একটা জিনিস চলে আসছে, যেটা অ্যাকচুয়ালি মেডিকেল ভর্তি পরীক্ষায় খুব কমনলি আসে না, কিন্তু গত বছরের আমরা ম্যারাথন ক্লাসে এই জিনিসটা কিন্তু পড়াইছিলাম, অ্যাটম ইকোনমি কীভাবে ক্যালকুলেট করতে হয়। এবং মজার ব্যাপার হলো এটা আসলে অনুশীলনীর প্রশ্ন। তো অনুশীলনীর প্রশ্ন তো আসলে কোনো মাফ নাই, সবই পড়তে হবে।
তো অনুশীলনী থেকে ডেন্টালে কিন্তু এই অ্যাটম ইকোনমি ক্যালকুলেশনটা চলে আসছে। সো তোমরা যদি খেয়াল করো এই এত বড় রাসায়নিক পরিবর্তন, এই রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে পিএইচ এর ক্যালকুলেশন, কিন্তু পিএইচ এর ক্যালকুলেশন এখন একটু টাফ আসে। টাফ বলতে কি মানে একটু কঠিন ক্যালকুলেশন, বাট সেটা স্মার্টলি পড়লে পারা যায়। ওই 0.001 0.005 এইটা সবসময় আসছে না, এটা একটা সময় দেখা যায় তো এটাই আসতেছে। ঠিক আছে, একটা সময় দেখা যাইতো যে প্রশ্ন হইলে রক্তের পিএইচ কত এটা আসতেছে, কিন্তু রিসেন্ট বছরে পিএইচ এর মান দিয়ে আমরা কিন্তু কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না। বাফার দ্রবণ এবং পিএইচ এই দুইটা এখান থেকে খুব ভালো মতন পড়তে হবে। বাফার দ্রবণের কিন্তু দেখো হ্যান্ডারসন হেসেলবাক ইকুয়েশন দরকার নাই, বাফার দ্রবণ কিভাবে কাজ করছে দরকার নাই। একটা সময় রক্তের বাফার থেকে অনেক প্রশ্ন হতো, কিন্তু রিসেন্ট বছর ভর্তি পরীক্ষায় আমরা দেখতে পাচ্ছি বাফারের উদাহরণ থেকে প্রশ্ন হচ্ছে, কোনটা অম্লীয় বাফার কোনটা ক্ষারীয় বাফার এই রিলেটেড প্রশ্ন হচ্ছে। সো তোমরা তো পুরো চ্যাপ্টার পড়বা, বাট আমাদের বিবর্তনের প্রশ্ন বিবর্তন সিরিজের উদ্দেশ্য হলো কোন কোন টপিক থেকে আমার প্রশ্নগুলো বেশি আসছে সেই জিনিসটা তোমাদেরকে দেখাই দেওয়া। ওকে, এবার আসো কর্মমুখী রসায়ন। যারা চিন্তা করো যে ভাই কর্মমুখী রসায়ন না পড়ি পরীক্ষা দিতে যাব, দেখো মেডিকেল ভর্তি পরীক্ষায় 3টা প্রশ্ন আসছে এবার, আবার গত বছর মেডিকেলেও কোনো প্রশ্ন আসে নাই, ডেন্টালেও কোনো প্রশ্ন আসে নাই। ঠিক আছে, তো এর আগের বছর আবার 2টা আসছে, তার আগের বছর কোনো প্রশ্ন আসে নাই। ঠিক আছে, তাহলে তোমাদের বছরে তোমরা তো নিশ্চয়ই আমার মুখ থেকে এটা শুনতে চাচ্ছ যে তোমাদের বছরেও প্রশ্ন না আসার সম্ভাবনা কম। হ্যাঁ, যদি এটার এই ফ্রিকোয়েন্সি যদি এটা ফলো করে 20-21 প্রশ্ন আসছে, 21-22 আসে নাই, 22-23 আসছে, 23-24 আসে নাই, 24-25 আসছে, 25-26 আসবে না, কিন্তু এই কথা বলে এই চ্যাপ্টার বাদ রাখা যাবে না। সম্ভাবনা কম, কিন্তু আমাকে পড়তে হবে। এখন কোন কোন জিনিসগুলো আমরা পড়বো সেটা একটু দেখে ফেলি। দেখো রিসেন্টলি মানে যখন থেকে আমাদের এটা শর্ট সিলেবাসে ইনক্লুড হয়েছে, প্রিজারভেটিভটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতেছে। ঠিক আছে, প্রিজারভেটিভ এটা কিন্তু শর্ট সিলেবাসে ছিল। এর প্রিজারভেটিভ আর হলো ভিনেগার এই দুইটা জিনিস হচ্ছে শর্ট সিলেবাসে ছিল। তো প্রিজারভেটিভ এই টপিকটা কিন্তু আমাদেরকে ভালো মতন পড়তে হবে। এই যে দেখো প্রিজারভেটিভ থেকে প্রশ্ন আসছে, বিশেষ করে প্রিজারভেটিভের উদাহরণ আসে প্রশ্ন, এবং সাইট্রিক অ্যাসিডের পিএইচ এটা 2বার চলে আসছে আর কি। সাইট্রিক অ্যাসিডের 3.14, হ্যাঁ, ডেন্টালেও আসছে মেডিকেলেও আসছে। ঠিক আছে, ঠিক আছে, ডেন্টালে আসছে যে বিএইচ এর পূর্ণরূপ কি, এটাও প্রিজারভেটিভের প্রশ্ন, বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানিসোল, বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানিসোল। ঠিক আছে, আচ্ছা, তারপরে হচ্ছে দেখি আমরা প্রিজারভেটিভ থেকে কিন্তু মানে এই 24-25 23-24 রিসেন্টলি প্রশ্ন হয় নাই, আগে হয়েছে। তারপরেও প্রিজারভেটিভের উদাহরণ এই যে কোনটা খাদ্য সংরক্ষক, অ্যান্টিমাইক্রোবিয়াল খাদ্য সংরক্ষক, এই জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে। আচ্ছা, তারপরে হলো আমাদের আরেকটা টপিক যেটা থেকে এখন বেশি প্রশ্ন আসতে দেখা যায়, সেটা হলো দুধ। ঠিক আছে, মানে এই যে আমাদের দুধের যে পুষ্টিমান আছে, তারপরে হলো দুধ থেকে ছানা তৈরির প্রক্রিয়া, এই জিনিসগুলা থেকে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতেছে। ঠিক আছে, এই জিনিসগুলা থেকে এই যে সংগৃহীত দুধের পিএইচ নিয়ন্ত্রণে আমরা সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম কার্বনেট এগুলাকে ব্যবহার করতে পারি। ঠিক আছে, তারপরে এই যে দেখো কোন প্রক্রিয়াতে দুধ থেকে ছানা তৈরি করা হয়। ঠিক আছে, তারপরে দুধে কোন ডাইস্যাকারাইডটা আছে। তাহলে দেখো বিগত 5 বছরে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রতি বছরই এই দুধ থেকে কিন্তু প্রশ্ন আসছে। 5 বছরে 3 বছর প্রশ্ন আসছে, এবং যে বছর মেডিকেলে প্রশ্ন আসছে দুধ থেকে প্রশ্ন আসছে। কোন ডাইস্যাকারাইড থাকে, ল্যাকটোজ থাকে। ঠিক আছে, মানে সরি গ্যালাক্টোজ, ল্যাকটোজ এগুলা থাকে আর কি। ডাইস্যাকারাইডের মধ্যে ল্যাকটোজ আর গ্যালাক্টোজ তো মনোস্যাকারাইড। তাহলে এই ডাইস্যাকারাইড কোনটা থাকে, ল্যাকটোজ থাকে দুধের মধ্যে, তাই না? আচ্ছা, তো এটাকে বলে থাকি আমরা কি দুগ্ধ চিনি বলা হয়ে থাকে আর কি। হ্যাঁ, আচ্ছা, তারপর যদি আমরা খেয়াল করি এখান থেকে যে দুধ থেকে ছানা তৈরি হয় কোন প্রক্রিয়ার মাধ্যমে, কোয়াগুলেশন প্রক্রিয়ার মাধ্যমে দুধ থেকে ছানা তৈরি হয়ে থাকে আর কি। হ্যাঁ, আচ্ছা, সংগ্রহিত দুধের পিএইচ নিয়ন্ত্রণে কি ব্যবহার করা হয়, কি ব্যবহার করা হয়, এই যে বাইকার্বনেট বা কার্বনেট। তাহলে দুধ এটা কিন্তু রিসেন্ট বছরের ভর্তি পরীক্ষাতে আমরা ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছি। এরপরে রিসেন্ট বছর ভর্তি পরীক্ষায় আরেকটা যে জায়গা থেকে রেগুলার বেসিসে প্রশ্ন আসতেছে সেটা হচ্ছে সাসপেনশন কোয়াগুলেশন। ঠিক আছে, সাসপেনশন কোয়াগুলেশন মানে যেটাকে বলে থাকি আমরা কলয়েড ইমালশন, এই জিনিসগুলা থেকে পরীক্ষায় প্রশ্ন হয়। তা আমি স্পেসিফিক্যালি বলে ফেলি কলয়েড। ঠিক আছে, এখান থেকে পরীক্ষায় রিসেন্ট বছরে প্রশ্ন বেশি আসতেছে। ঠিক আছে, কলয়েড ইমালশন, কলয়েড অ্যান্ড ইমালশন। ঠিক আছে, এই যে দেখো সাসপেনশনের উদাহরণ কি, সোডিয়াম ক্লোরাইড দ্রবণের বৈশিষ্ট্য কি, এটাও এই সাসপেনশন কোয়াগুলেশন এই টপিক থেকেই আসছে। অন্ত্রের ইমেজিংয়ে বেরিয়াম সালফেট
এটাও সাসপেনশন, ঠিক আছে। ওকে, আচ্ছা, নিচের কোনটা কলয়েড ইমালশন নয়, ঠিক আছে। আচ্ছা, তারপরে হলো এটা তো দুধের, হ্যাঁ, কোয়াগুলেন্ট, এটাও কলয়েড ইমালশনের সাথে, তার মানে কলয়েড ইমালশন, এটা থেকেও কিন্তু রিসেন্ট বছরের প্রশ্ন আসতেছে, ঠিক আছে। আচ্ছা, এবারে আসো আরেকটা টপিক, যেটা হলো ভিনেগার। এটা থেকে ডেন্টালে প্রশ্ন হয়, মেডিকেলে খুব হয় না। গাজন প্রক্রিয়া কোন পরিবর্তন? ভিনেগার মধ্যে আমরা দেখে থাকি আমাদের হচ্ছে ইথানল তৈরি হয় আর কি, হ্যাঁ। আচ্ছা, তারপর এখান থেকে এই যে ডেন্টালে দেখো, হ্যাঁ, আর্দ্র বিশ্লেষণে কোন এনজাইম ব্যবহার করা হয়? তার মানে ভিনেগার এটা ডেন্টাল এক্সক্লুসিভ, ডেন্টালে বেশি আসতেছে, কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা এটা থেকে প্রশ্ন হয় নাই। সো মেডিকেল ভর্তি পরীক্ষায় রিসেন্টলি যদি বলি, এই কলয়েড ইমালশন সাসপেনশন কোয়াগুলেশন যে টপিকটা আছে, এই টপিকটা থেকে বিভিন্ন উদাহরণ থেকে প্রশ্ন হয়, এবং দুধ এই জায়গাটা থেকে পরীক্ষায় প্রশ্ন হয়েছে। কিন্তু দেখো এই চ্যাপ্টারে আরও অনেক কিছু ছিল, অনেক কিছু ছিল বলতে কি, বিভিন্ন প্রিজারভেটিভের পিএইচ, হ্যাঁ, খাদ্য কৌটাজাতকরণ, অনেকগুলা খাদ্য কোনটাতে কৌটাজাত করতে কি দিব না দিব, তারপরে হলো বিভিন্ন টয়লেট্রিজের উপাদান, কোনোটাই কিন্তু প্রশ্নে আসে নাই। একটা সময় প্রশ্ন ওই টয়লেট্রিজের উপাদানগুলো থেকে বেশি হতো, গোলাপ জলে কি থাকে, ওই জিনিসগুলো থেকে প্রশ্ন একটা সময় বেশি হতো, কিন্তু বিগত 5 বছরে যদি দেখি টয়লেট্রিজ থেকে কোনো প্রশ্ন নাই। আবার তোমরা আমাকে প্রশ্ন করো যে ভাইয়া এই ভ্যানিশিং ক্রিম, কোল্ড ক্রিম কোনটা কতটুকু ব্যবহার করব, কতটুকু বোরাক্স ব্যবহার করব, কতটুকু গ্লিসারিন ব্যবহার করব, কোথায় কি ব্যবহার করব, এগুলা কি মুখস্থ করতে হবে? যেখানে টয়লেট্রিজের বিভিন্ন উপাদানগুলো থেকেই প্রশ্ন হয় না এই বিগত 5 বছরে, আর তুমি সেখানে উপাদান সহ মনে রাখবা, এটা তো সম্ভব, অনেকের পক্ষেই সম্ভব না, হ্যাঁ, কারো কারো পক্ষে হয়তো বা সম্ভব, কিন্তু এটা অনেকের পক্ষেই সম্ভব না। আমি যখন স্টুডেন্ট ছিলাম আমার পক্ষেও এটা সম্ভব ছিল না, সবগুলা কোনটা কত গ্রাম থাকবে এটা মনে রাখা। সো আমরা প্রশ্ন বিবর্তন এই সিরিজটার মাধ্যমে এটা তোমাদেরকে মেসেজ দিলাম যে কর্মমুখী রসায়ন থেকে দুধ এই টপিক এবং কলয়েড ইমালশন এই দুইটা টপিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসতে দেখেছি। এবার আসো রসায়ন দ্বিতীয় পত্র। সাধারণত মেডিকেল ভর্তি পরীক্ষায় ম্যাট, মেডিকেল অ্যাডমিশন টেস্টে রসায়ন দ্বিতীয় পত্র থেকে অধিক প্রশ্ন আসবে, এবং এই রেশিওটা বিগত 5 বছরে আমরা দেখতে পাই মোটামুটি 14, 15, 16 এরকম প্রশ্ন দ্বিতীয় পত্র থেকে হয়, প্রথম পত্র থেকে প্রশ্ন একটু কম হয়। তো দেখি দ্বিতীয় পত্র থেকে প্রশ্ন, দ্বিতীয় পত্র থেকে প্রশ্ন পরিবেশ রসায়ন। পরিবেশ রসায়ন থেকে প্রশ্ন কিছু কিছু ম্যাথ আসতে পারে পরীক্ষায়। আমরা রিসেন্ট বছরে কিন্তু পরিবেশ রসায়ন থেকে ম্যাথ আসতে দেখি, ঠিক আছে, রিসেন্ট বছরে পরিবেশ রসায়নে ম্যাথ আসে, ঠিক আছে। এবং রিসেন্ট বছরের ম্যাথগুলা যদি একটু দেখো, প্যাটার্নটা ফলো করছে খুব কম, চার্লস বয়েল থেকে আসছে না, একটু পেছনেরগুলা থেকে বেশি আসতেছে, আংশিক চাপ সূত্র থেকে প্রশ্ন বেশি আসতেছে, ব্যাপন সূত্র থেকে প্রশ্ন বেশি আসতেছে, এবং আদর্শ গ্যাস সূত্র থেকে প্রশ্ন বেশি আসতেছে। তাহলে আমরা প্রথমে যদি দেখে ফেলি কি কি ম্যাথ এখান থেকে আসছে, এখান থেকে ম্যাথ পরীক্ষায় প্রশ্ন আসে। প্রথমেই একটা ম্যাথ আছে, কিন্তু এই প্রশ্নটা একটা ইনকমপ্লিট প্রশ্ন ছিল, এটা একটা অনুশীলনীর প্রশ্ন ছিল, সম্পূর্ণ ডেটা দেয় নাই। উদ্দীপকে এখানে আর্দ্র গ্যাস যার এটার যেই চাপ ছিল এবং বাষ্প চাপ কত ছিল এটা বলে দেওয়া ছিল না, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে দেখো যে ম্যাথ আর কি কি আসছে। ম্যাথ আসছে হচ্ছে যে এসটিপিতে আয়তন কত এবং মোল ভগ্নাংশ, এই যে দেখছো বলছি না মোল ভগ্নাংশ কত। এটা অনেকে চিন্তা করতে পারো এরকম এটা ক্যালকুলেটর ছাড়া কিভাবে করব, এটাকেও কিন্তু ক্যালকুলেটর ছাড়া করা সম্ভব, ঠিক আছে, এটাকেও ক্যালকুলেটর ছাড়া করা সম্ভব। আমরা একটু যদি দেখে ফেলি কিভাবে এটাকে ক্যালকুলেটর ছাড়া করা সম্ভব। হ্যাঁ, দেখো এখানে অক্সিজেনের মোল সংখ্যা বের করব, কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা বের করব প্রথমে। তাহলে অক্সিজেনের মোল সংখ্যা যদি বের করি, অক্সিজেনের মোল সংখ্যা ইকুয়াল টু কত হবে দেখো তো ভাইয়া, 1.032 ডিভাইডেড বাই 32। আমি এটাকে 1/32 লিখতে পারি। 1/32কে দেখো 1/3 হলে আমি এটাকে লিখতাম হচ্ছে 0.3, কিন্তু 1/32 এটা হলো 0.03, তারপর সামথিং কিছু একটা। এবারে দেখো আমাদের বাকি যে কার্বন ডাইঅক্সাইড আছে, কার্বন ডাইঅক্সাইডের যদি মোল সংখ্যা হিসেব করি 0.5 ডিভাইডেড বাই 44, 0.5 ডিভাইডেড বাই 44, এটাকে দেখো যদি এটা এরকম হইতো যে উপরে 4 ডিভাইডেড বাই 44, আমরা লিখতাম এটা যে হচ্ছে 4 ডিভাইডেড বাই 44 0.1, ঠিক আছে, কিন্তু এটা 4 না হয়ে এটা হয়েছে কত 0.5 ডিভাইডেড বাই 44, এটাকে লেখা যায় 0.01।
এখন দেখো তোমার জন্য ক্যালকুলেশন করা কিন্তু সহজ। তোমাকে বলছে কার্বন ডাইঅক্সাইডের মোল ভগ্নাংশ কত, তাহলে কার্বন ডাইঅক্সাইডের মোল ভগ্নাংশ এটা যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো একটু কার্বন ডাইঅক্সাইডের মোল ভগ্নাংশ 0.01, 0.03 প্লাস 0.01, এটাকে আলটিমেটলি যদি ক্যালকুলেট করো, এটাকে আলটিমেটলি ক্যালকুলেট করলে লেখা যায় 1/4, 1/4 সমান লেখা যায় 0.25, অ্যান্সার ছিল 0.28। তার মানে ক্যালকুলেটর ছাড়াও কিন্তু করা সম্ভব। এবং ম্যাথ একটু রিসেন্ট বছরে দেখতে পাইতেছো তোমরা প্রতি বছর একটা কি দুইটা ম্যাথ এমন আসে যেটার ক্যালকুলেশন একটু গতানুগতিক ধারার বাইরে হয়। তো এই ধরনের প্রিপারেশনও আমাদেরকে রাখতে হবে, এ ধরনের প্রিপারেশনও রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো এখান থেকে এই যে এই সেম ম্যাথটা আবার ডেন্টালে রিপিট হয়েছে, এই যে মেডিকেলে এটাও ম্যাথ আসছে, ঠিক আছে। তার মানে আমরা দেখতে পাইলাম যে পরীক্ষাতে ম্যাথ আসতেছে, পরীক্ষাতে ম্যাথ এখান থেকে আসতে পারে। তাহলে একটা গেল হচ্ছে ম্যাথ। এরপরে দেখো কিছু অ্যাপ্লাইড সূত্র আসে, কিছু অ্যাপ্লাইড সূত্র, ঠিক আছে। মানে আমরা এটাকে বলতে পারি হচ্ছে সূত্র অ্যাপ্লিকেশন করা, সূত্র অ্যাপ্লিকেশন। ওকে, এখন দেখো সূত্র অ্যাপ্লিকেশন কিভাবে, সূত্র অ্যাপ্লিকেশন কিভাবে মানে ব্যাপনের হার, এই সূত্রটাকে অ্যাপ্লিকেশন করব, গ্রাহামের ব্যাপন সূত্র। এই যে দেখো ব্যাপনের হার কোথায় বেশি কোথায় কম, ঠিক আছে, ব্যাপনের হার কোথায় বেশি কোথায় কম। এই যে দুইটা গ্যাসের গড় বিক্রিয়াহীন অবস্থায় মিশ্রিত করলে মিশ্রণের মোট চাপ হবে দুইটার সমষ্টির সমান, ঠিক আছে। আচ্ছা, তারপরে হলো যে সমীকরণটা চাপ তাপমাত্রা আয়তনের মধ্যে সম্পর্ক প্রদর্শন করে। দুটি গ্যাসের গড় গতিশক্তি কখন সমান হয়, অভ্যন্তরীণ শক্তি কার উপর ডিপেন্ড করতেছে, ঠিক আছে। এগুলা কিন্তু সবই সূত্রের অ্যাপ্লিকেশন, ঠিক আছে, সূত্রের অ্যাপ্লিকেশন। কোন গজদ্বয়ের ব্যাপনের হার সমান, যাদের ভর সমান হয় তাদের ব্যাপনের হার সমান হয়, এগুলাও আমাদের সূত্রের অ্যাপ্লিকেশন অ্যাকচুয়ালি, ঠিক আছে, সূত্রের অ্যাপ্লিকেশন। আচ্ছা, এখন দেখো যে একটা সময় মেডিকেল ভর্তি পরীক্ষায় এই প্রথম চ্যাপ্টার থেকে বায়ুমণ্ডল থেকে খুব ফ্রিকোয়েন্টলি প্রশ্ন আসতো। রিসেন্ট বছরে কিন্তু আমরা বায়ুমণ্ডল থেকে খুব যে বেশি প্রশ্ন আসতেছে ব্যাপারটা এরকম দেখি না। তবে এখন আমরা অ্যাসিড বেস থেকে প্রশ্ন বেশ কিছু আসতে দেখি। অ্যাসিড বেজের যে কনসেপ্ট আছে সেই কনসেপ্ট থেকে বেশ কিছু প্রশ্ন আসতে দেখি। চলো একটু দেখি আমরা অ্যাসিড বেজের কনসেপ্ট থেকে প্রশ্ন। যেমন দেখো এই যে অ্যাসিড বৃষ্টি, ঠিক আছে, কোনটা তীব্র অ্যাসিড নয়, ওকে, এইগুলা পরীক্ষায় হতে পারে প্রশ্ন। আচ্ছা, এই কোন বিবরণটি সঠিক, এটাও অ্যাসিড বেজ ওই ব্রনস্টেড লাউরির বিবরণ দিয়েছিল আর কি। নিচের সংযোজন অ্যাসিড ক্ষারের বিক্রিয়াটা কোনটা সঠিক, এটাও অ্যাসিড বেজের প্রশ্ন। ওকে, তারপরে হলো অস্তিত্বের এই উভধর্মী যৌগ, এটাও অ্যাসিড বেজের প্রশ্ন। হ্যাঁ, আমরা জানি যে হাইড্রোজেন পানি এটা উভধর্মী যৌগ, আবার হাইড্রোজেন যুক্ত বিভিন্ন অ্যানায়নগুলো উভধর্মী যৌগ হয়ে থাকে আর কি, ঠিক আছে। আচ্ছা, তো এই মোটামুটি আমরা দেখতে পাইলাম। এখন এই চ্যাপ্টারের এই অ্যাসিড বেজের যে প্রশ্নগুলা হয়, এই প্রশ্নগুলা কিন্তু একটু মানে থিওরিটিক্যাল প্রশ্ন। অ্যাসিড বেজের থিওরিটিক্যাল প্রশ্ন। তোমাদের যে ঝামেলাগুলা মনে হয় যে কোনটা লুইস অ্যাসিড, কোনটা আর্হেনিয়াস অ্যাসিড, কোনটা লুইস অ্যাসিড নয়, কোনটা লুইস বেজ নয়, উদাহরণ বেস প্রশ্ন কিন্তু একটু কম আসছে, কিন্তু অ্যাসিড বেজের থিওরিটিক্যাল প্রশ্ন কিন্তু এখান থেকে আমরা বেশি আসতে দেখেছি। আচ্ছা, এরপরে এই চ্যাপ্টারে আমাদের একটা এক্সক্লুসিভ জিনিস হলো বায়ু দূষণ, বায়ু দূষণ, ঠিক আছে। এই বায়ু দূষণ থেকে দেখবা বেশ কিছু প্রশ্ন আসছে। এই যে ফটোকেমিক্যাল স্মোক বায়ু দূষণের প্রশ্ন, তারপর হাইড্রোকার্বন জ্বালানি এবং কয়লার অসম্পূর্ণ দহনে, হ্যাঁ, এটা কার্বন মনোক্সাইড তৈরি হয়, বায়ু দূষণের প্রশ্ন। গ্রিনহাউস ক্ষতিকারক গ্রিনহাউস থেকে কে প্রভাব সুরক্ষা দেয়, বায়ু দূষণের প্রশ্ন। ডেন্টালে আসছে শ্বাসতন্ত্রে কোনটা প্রদাহ সৃষ্টি করে, সালফার ডাইঅক্সাইড, বায়ু দূষণের প্রশ্ন, ঠিক আছে। আচ্ছা, তারপরে হলো ওজোন স্তরকে ক্ষয় করে, বায়ু দূষণের প্রশ্ন। হাইড্রোজেন সালফাইড বায়ু দূষণের প্রশ্ন। এই যে বায়ু দূষণ, ঠিক আছে, ঠিক আছে। তো মোটামুটি আমরা দেখলাম যে বায়ু দূষণের প্রশ্ন খুব ফ্রিকোয়েন্টলি কিন্তু পরীক্ষায় আসতেছে, খুব ফ্রিকোয়েন্টলি পরীক্ষায় বায়ু দূষণের প্রশ্ন কিন্তু আসতেছে, ঠিক আছে। আচ্ছা, এটা সূত্রের কনসেপ্ট ছিল প্রশ্ন, ওকে। আচ্ছা, এরবারে দেখো আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, সেটা হলো নাইট্রোজেন সংবন্ধন। এই টপিক থেকে অনেক দিন কোনো প্রশ্ন হয়নি, রিসেন্টলি কিন্তু এই টপিক থেকে প্রশ্ন হচ্ছে। যেমন দেখো, কোন রাসায়নিক প্রক্রিয়াটি পানিকুলের অস্তিত্বের জন্য আবশ্যক, প্রাকৃতিক নাইট্রোজেন ফিক্সেশন যেটা ছিল সেটা। তো এরকম
এই এর আগের বছরই আসছে, বজ্রবৃষ্টির সময় কোন গ্যাসটি সক্রিয় হয়? নাইট্রোজেন গ্যাস সক্রিয় হয়ে নাইট্রিক অক্সাইড তৈরি করে। তার মানে এই দুইটা হচ্ছে নাইট্রোজেন সংবন্ধন। নাইট্রোজেন সংবন্ধন থেকে গত বছর এবং এবছর প্রশ্ন আসছে। আগে অনেক বছর প্রশ্ন হয়নি, সম্ভবত 12-13 সেশনে একটা প্রশ্ন হয়েছিল যে কোনটি মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়ায়? উত্তর ছিল হচ্ছে ছোলা। ঠিক আছে, এই টাইপের প্রশ্ন হয়েছিল একটা সময়ে। হ্যাঁ, আচ্ছা, তো নাইট্রোজেন সংবন্ধন গেল। বায়ু দূষণ। এবারে আসো আরেকটা টপিক যেটা থেকে পরীক্ষায় আমরা ভালোই প্রশ্ন আসতে দেখেছি, সেটা হলো আমাদের ভারী ধাতুর যে দূষণ আছে সেটা, ভারী ধাতুর দূষণ। ঠিক আছে, ভারী ধাতুর দূষণ এবং পানি দূষণ, যেটা একসাথে শেষে আছে, একসাথে পড়ে ফেলি। ভারী ধাতুর দূষণ এবং পানি দূষণ। ঠিক আছে, আচ্ছা চলো, এই যে মিঠা পানির উৎস এবং ডিও পানি দূষণ। ঠিক আছে, মেডিকেলে আসছে। দেখো 21-22-এ 6টা প্রশ্ন আসছে এখান থেকে মেডিকেলে। হ্যাঁ, আবার 22-23-এ 2টা প্রশ্ন আসছে, 20-21-এ 3টা প্রশ্ন আসছে। ঠিক আছে, 23-24-এ 4টা প্রশ্ন আসছে, 24-25-এ আবার 6টা প্রশ্ন আসছে। তার মানে তোমাদের বছরেও কিন্তু 4টা-5টা এরকম প্রশ্ন আসার একটা প্রবণতা বা একটা বিবর্তন আমরা এখানে খেয়াল করতে পারছি। তো এই যে দেখো, আর্সেনিকের মাত্রা, এটা ভারী ধাতুর দূষণ। কোনটার আধিক্যে হিমোগ্লোবিন উৎপাদন? ক্রোমিয়াম। হ্যাঁ, এটার আধিক্যে হিমোগ্লোবিন উৎপাদন বাধাগ্রস্ত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী পানীয় জলের পিএইচ কত? 6.5 থেকে 8.5 এর মধ্যে হয়ে থাকে আর কি। ঠিক আছে, আর রান্নার চুল্লিতে কোন সিলিন্ডার প্রোপেন বিউটেন থাকে? এটা মোটামুটি রেগুলার ইনফরমেশন থেকে আমরা জানি। তো এই যে খরো পানি, হ্যাঁ, আচ্ছা, আর এই পরম শূন্য তাপমাত্রা, এটাও কিন্তু সূত্রের প্রমাণ আর কি। ঠিক আছে, ব্যাপন প্রক্রিয়া, এটাও সূত্রের প্রমাণের মধ্যেই বলতে পারো বা সূত্রের অ্যাপ্লিকেশনেই বলতে পারো। তার মানে এই এত বড় পরিবেশ রসায়ন অধ্যায়, এখান থেকে তোমরা যদি স্পেসিফিক বলি, ম্যাথগুলা কি কি আসছে? ম্যাথগুলা আসছে হচ্ছে আদর্শ গ্যাসের আদর্শ সমীকরণ যেটা আছে, আদর্শ গ্যাস সমীকরণ যেটা আছে ওইটা থেকে ম্যাথ আসছে, মোল ভগ্নাংশের ম্যাথ আসছে। এই দুইটাই কিন্তু বেশি। হ্যাঁ, মানে মেডিকেল ভর্তি পরীক্ষায় বিগত 5 বছরে এই দুইটা সূত্র থেকেই ম্যাথ আসছে। ঠিক আছে, বয়েলের সূত্র বলো, চার্লসের সূত্র বলো, অ্যাপ্লিকেশন দিয়ে প্রশ্ন আসছে, ডিরেক্টলি ম্যাথ কিন্তু আসেনি। ঠিক আছে, আচ্ছা, সো এই চ্যাপ্টার মোটামুটি একটু ডাইভার্সিফাইড, মোটামুটি সব টপিক থেকেই প্রশ্ন হয়। তারপরেও এই বায়ু দূষণ, পানি দূষণ, ভারী ধাতুর দূষণ, অ্যাসিড বেস, এইগুলা থেকে পরীক্ষায় একটু বেশি ফ্রিকুয়েন্টলি প্রশ্ন হয়। ওকে, এবার আসো অর্গানিক কেমিস্ট্রি। অর্গানিক কেমিস্ট্রি থেকে দেখো একটা জিনিস, 20-21-এ ডেন্টালে কোনো প্রশ্ন হয় নাই, মেডিকেলে 2টা প্রশ্ন হয়েছে, কিন্তু 21-22-এ 9টা প্রশ্ন হয়েছে, 22-23-এ 9টা প্রশ্ন হয়েছে, 23-24-এ 6টা প্রশ্ন হয়েছে, 24-25-এ 5টা প্রশ্ন হয়েছে। তাইলে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু কমছে, 9টা থেকে 6টা, 6টা থেকে 5টা, অ্যান্ড এই 5 থেকে আমার ধারণা বাড়বে, তোমাদের বছরে বাড়বে, 5-এর কম আসবে না, বাড়বে। ঠিক আছে, এবং এই অর্গানিকের প্রশ্নগুলা যদি খেয়াল করো, প্রশ্নগুলা কেমন হয় দেখো। প্রশ্ন বলল, নিচের কোনটি উত্তপ্ত লৌহের উপস্থিতিতে অ্যাসিটিলিন উৎপন্ন করে? ঠিক আছে, কোনটা উত্তপ্ত লৌহের উপস্থিতিতে অ্যাসিটিলিন উৎপন্ন করে? ঠিক আছে, আচ্ছা, তো সাধারণত অর্গানিকের প্রথম যেই প্রশ্নটা হয়, এটাকে আমি বলতে চাই হচ্ছে বিক্রিয়া থেকে প্রশ্ন হয়। এখন দেখো, অর্গানিকের বিক্রিয়া থেকে কীরকম প্রশ্ন হবে? বিক্রিয়া থেকে কি প্রশ্ন হবে যে কোনো একটা বিক্রিয়া দিয়ে বলবে এই বিক্রিয়াটা পূর্ণ করো, এরকম প্রশ্ন হবে না। প্রশ্ন কিন্তু এরকম হয় না, গ্রসলি তোমাদের কাছে জানতে চায় এখানে কি তৈরি হয়, এখানে কি তৈরি হয়। যেমন প্রথমটা, উত্তপ্ত লৌহের উপস্থিতিতে কোন নিচের কোনটি উত্তপ্ত লৌহের উপস্থিতিতে অ্যাসিটিলিন দ্বারা উৎপাদিত হয়? বেনজিন। তাহলে এটা বিক্রিয়া থেকে আসলো। ঠিক আছে, এটা বিক্রিয়া থেকে আসলো। সংকেত, এই দেখো, এটাও কিন্তু একটা বিক্রিয়া। ঠিক আছে, এটাও কিন্তু একটা বিক্রিয়া। তো ইলেকট্রন আকর্ষণ প্রতিস্থাপন বিক্রিয়া নিচের কোন ক্রমটি সঠিক? এটা অ্যাকচুয়ালি যে প্রশ্নটা আসছিল, এটা হলো সক্রিয়তার যেই ক্রম ছিল সেই ক্রম অনুযায়ী ছিল আর কি। হ্যাঁ, তো এখানে প্রথমে নাইট্রোবেনজিন হয়, তারপরে হচ্ছে এখানে আমাদের যেটা
অ্যানিলিন সেটা উৎপন্ন হয়। তো সক্রিয়তা দেখা যায় যে অ্যানিলিনের বেশি হয়, কারণ হলো ইলেকট্রন আকস্মিক প্রতিস্থাপন বিক্রিয়া তো বলয় সক্রিয়কারী গ্রুপ থাকে ওখানে, আর নাইট্রোমূলক তো মেটা নির্দেশক গ্রুপ, তো এটা বলয়কে নিষ্ক্রিয় করে, সো এটার সক্রিয়তা বেনজিন থেকে কম হয়। এই রিলেটেড প্রশ্ন কিন্তু পরীক্ষায় হয়েছে। ওকে, আচ্ছা এই দেখো বিক্রিয়া থেকে প্রশ্ন দেয় কোনটা কার্বিলামিন বিক্রিয়া দেয়, ইথানল এবং ইথানোয়িক অ্যাসিড উভয়ের সাথে বিক্রিয়া করে কোনটা, সোডিয়াম। তার মানে এগুলো সবই বিক্রিয়ার প্রশ্ন আর কি, ঠিক আছে, সবই এগুলা বিক্রিয়ার প্রশ্ন। নিচের কোন যৌগটি অ্যামোনিয়াকাল সিলভানাইটের দ্বারা সাদা অধক্ষেপ দেয়, এটা হলো কে দেয়, অ্যালডিহাইড দেয় অ্যামোনিয়াকাল সিলভানাইটের দিয়ে সাদা অধক্ষেপ। আমাদের যে অ্যালকাইন 1 আছে সেটা দেয়, এটা অ্যান্সার অ্যালডিহাইডই ছিল। কোন অ্যালকোহলটি নিরোধিত হয়ে অ্যালকিন গঠন করতে পারে না, অ্যালকোহল থেকে কি যদি অপসারিত হয় তখন আমার অ্যালকিন তৈরি হয়, পানি অপসারিত হলে অ্যালকিন তৈরি হয়। এখন পানি যে অপসারিত হবে অ্যালকোহল থেকে, একটা কার্বনের জায়গা থেকে হাইড্রোক্সিল যাবে, আরেকটা থেকে হাইড্রোজেন যাবে। তাহলে আমরা দেখব যে অ্যালকিন যদি উৎপন্ন করতে হয় আমার কমপক্ষে 2 কার্বনের অ্যালকোহল লাগবে। তো এটা 1 কার্বনের অ্যালকোহল হলে অ্যালকিন গঠন করতে পারবে না, এটাই অ্যান্সার ছিল। এটার অ্যান্সার ছিল হচ্ছে মিথানল, অ্যাকচুয়ালি রিঅ্যাকশনের প্রবলেম। আচ্ছা তারপর দেখো এখান থেকে কোন বিক্রিয়ায় অ্যালডিহাইড মূলক মিথিলিন মূলকে রূপান্তরিত হয়, ক্লিমেনশন বিজারণ বিক্রিয়া, ঠিক আছে। আচ্ছা তারপরে অসম্পৃক্ত জৈব যৌগ শনাক্তকরণের বিকারক কোনটা, এটা শনাক্তকরণে পড়ে গেছে। কোনটা অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দেয়, ঠিক আছে, এটাও আমাদের বিক্রিয়ার মধ্যে পড়ে, ঠিক আছে। আচ্ছা তারপরে হলো ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার প্রধান উৎপাদ কি, অ্যালকেন হয় প্রধান উৎপাদ, ঠিক আছে। ওকে, তারপরে হলো দেখতে পাচ্ছি এই কোন যৌগটি জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে না, এটাও বিক্রিয়া থেকে প্রশ্ন। ইথাইল আয়োডাইড এবং পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়, আমরা জানি এটা জল থেকে অল হয়, ঠিক আছে, জল থেকে অল হয়। তাহলে ইথাইল আয়োডাইড পটাশিয়াম হাইড্রোক্সাইডের যে বিক্রিয়া, এটাতে কি তৈরি হবে, অ্যালকোহল তৈরি হবে, ইথানল তৈরি হয় বেসিক্যালি এখানে, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখতে পাচ্ছি এগুলা হচ্ছে বিভিন্ন উদাহরণ থেকে আসা প্রশ্ন। পার্থক্য করার জন্য কোন বিকারক, এই যে নিচের কোনটি অ্যালডোল ঘনীভবন বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না, ঠিক আছে। আচ্ছা ডান। তারপরে হলো ডাও প্রণালীতে কি উৎপন্ন করা হয়, ফেনল উৎপন্ন করা হয়, ঠিক আছে। আচ্ছা এই তাহলে দেখতে পাইলাম আমরা বিক্রিয়া থেকে প্রশ্ন হয়, কিন্তু বিক্রিয়া থেকে প্রশ্নটা কেমন হয়, নামীয় যে বিক্রিয়াগুলো আছে এই রিলেটেড প্রশ্ন হয়ে থাকে আর কি, ঠিক আছে। আচ্ছা এবারে আসো আমাদের আরেকটা যেটা প্রবলেম এখান থেকে প্রশ্ন হয় শনাক্তকরণ। এইটা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য অর্গানিক থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক বললেও ভুল হবে না। শনাক্তকরণ এটা তোমার পরীক্ষায় প্রশ্ন হয়, মোটামুটি ভালোই পরীক্ষায় এখান থেকে আমরা প্রশ্ন আসতে দেখে থাকি, ঠিক আছে। আচ্ছা এটাও তো বিক্রিয়া, SN1 বিক্রিয়াটাও বিক্রিয়া থেকেই বলা যায়, SN1 বিক্রিয়াটাও বিক্রিয়া থেকেই বলা যায়, ঠিক আছে। আচ্ছা নিচের কোনটা ইলেকট্রোফাইল, এটাও বিক্রিয়ার সাথেই সম্পর্কিত। আচ্ছা ঠিক আছে, এই দেখো শনাক্তকরণ বলতেছিলাম যে শনাক্তকরণ থেকে পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে। শনাক্তকরণ ছাড়া একটা সময় প্রশ্ন কল্পনাই করা যেত না। এই যে দেখো অসম্পৃক্ত জৈব যৌগ শনাক্ত করতে আমরা কোন বিকারক ব্যবহার করব, ঠিক আছে। আচ্ছা তারপরে হলো অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট দ্বারা কোনটি শনাক্ত করা হয়, অ্যালডিহাইড শনাক্ত করা হয়। ওকে, এই কার্যকরীমূলক শনাক্তকরণ এটাকেও শনাক্তকরণের মধ্যে ফেলা যায়। আর এই অপ্রতিসম অ্যালকিন যেটা, এটা বিক্রিয়ার মধ্যে ফেলা যায়। হ্যাঁ, ওই যে আমরা মার্কোনিকভ নীতি যখন পড়ি ওই জিনিসটা হচ্ছে অপ্রতিসম অ্যালকিন কোনটা, এটা। আচ্ছা তারপরে যদি তুমি খেয়াল করো এখান থেকে দেখা যায় এটা তো বিক্রিয়ার মধ্যেই আছে, কোনটাতে পুনর্বিন্যাস করলে ইউরিয়া উৎপন্ন হয়, কার্যকরীমূলক জ্যামিতিক সমানতা সংযোজন বৃদ্ধি করে, এই যে শনাক্তকরণ, ঠিক আছে। আচ্ছা শনাক্তকরণকে তো আমরা অন্য কালিতে মার্ক করতেছি, এটা শনাক্তকরণ। এই যে পার্থক্য করার জন্য কোনটা শনাক্তকরণ, মানে এটা অ্যাকচুয়ালি অ্যালডিহাইড এবং কিটোন, সরি এটা হচ্ছে এটা হলো আমাদের অ্যালডিহাইড আর এটা হলো কিটোন, ঠিক আছে। অ্যালডিহাইড এবং কিটোন শনাক্ত করার জন্য কোন বিকারক ব্যবহার করব, আমরা অ্যালডিহাইড কিটোন শনাক্ত করার জন্য ফেলিং দ্রবণ, টলিন বিকারক এইগুলাকে ব্যবহার করে থাকি আর কি। আচ্ছা তারপর তুমি খেয়াল করো এখানেও যেটা আছে এই অ্যারোমেটিক যৌগের সংযোজন বিক্রিয়ার পদ্ধতি কি, এটা হলো ওই যে মুক্তমূলক ক্রিয়া কৌশলের মাধ্যমে হয়ে থাকে, ঠিক আছে।
আচ্ছা, রিসেন্ট বছর ভর্তি পরীক্ষায় আমরা এর পাশাপাশি আরেকটা যে জায়গা থেকে প্রশ্ন বেশি আসতে দেখতেছি সেটা হলো সমানতা। এখান থেকে বিশেষ করে সমানতার উদাহরণ থেকে বেশ প্রশ্ন আসতেছে। এই যে জ্যামিতিক সমানতার শর্ত কি, হিগজিন 3 কোন ধরনের সমানতা প্রদর্শন করে, ঠিক আছে, এগুলা কিন্তু সমানতার প্রশ্ন আর কি। হ্যাঁ, আচ্ছা, এই যে অর্থ সমাণু প্যারা সমাণু, এগুলাকে অর্থ প্যারা নির্দেশক গ্রুপকে আলাদা করে বলতে চাই, এটা উদাহরণের মধ্যে ফেলি আমি। তো যাই হোক, তারপরে হলো এই কিটোইনল সমানতা, ঠিক আছে, সমানতার প্রশ্ন, মানে সমানতা এই ইথার এবং কিটোন কোন ধরনের সমানতা দেখায়, এই কিটোইনল টটোমারিতে কোনটা প্রদর্শন করবে, এটা প্রোপানন ছিল আর কি অ্যান্সার। ডাইমিথাইল ইথার এবং ইথানল কার্যকরীমূলক সমানতা দেখায়, ঠিক আছে। আচ্ছা, দুইটা কাইরাল কেন্দ্র বা অপ্রতিসম কার্বন, এটা হলো আমাদের আলোক সমানতার উদাহরণ। ওকে, কোনটা আলোক সক্রিয় যৌগ, আলোক সমানতার উদাহরণ, ঠিক আছে। জ্যামিতিক সমানতা কে দেখায়, এ টটোমার কে, টটোমার হলো এটা কিটোন আছে ইনল গঠন যেটা, সেটা টটোমার হয়, ঠিক আছে। ওকে, ডান, ঠিক আছে। তাহলে এই সমানতা থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন হয় উদাহরণ দিয়ে কোনটা কি ধরনের সমানতা দেখাচ্ছে এটা, এবং আলোক সক্রিয় সমানতা থেকে প্রশ্ন হয় যে আমাদের কোনটা আলোক সক্রিয় সমাণু বা কোথায় কাইরাল কার্বন আছে কোথায় কাইরাল কার্বন নাই, এ ধরনের টপিক থেকে। এবারে আসো আমাদের সেটা হলো একটা সময় কিন্তু এই কার্যকরীমূলক থেকে প্রশ্ন অনেক দিন আসে নাই, কিন্তু রিসেন্ট বছরে দেখতে পাই আমরা এই কার্যকরীমূলকের প্রশ্ন আবার আসা শুরু হয়েছে। যেমন দেখো, এই ইথানোয়িক অ্যানহাইড্রেটের সংকেত কি, কার্যকরীমূলক, ঠিক আছে, এটা কার্যকরীমূলকের প্রশ্ন। তারপরে হচ্ছে এই কার্যকরীমূলকের সাথে এটা রিলেটেড, কোন কার্যকরীমূলকটি অগ্রগণ্য হবে, ওই যে আমরা দেখি না যে একটা অগ্রগণ্য ক্রম আছে নামকরণের ক্ষেত্রে যেটা প্রাধান্য দিয়ে থাকি আর কি, ওই যে আমাদের একটা ক্রম দেওয়া আছে, ক্রম থেকে যেটা অগ্রগণ্য হয় সাধারণত অ্যাসিডমূলকগুলা বেশি অগ্রগণ্য হয়, সেটাই অ্যান্সার হয়। নাইট্রাইল কার্যকরীমূলক কোনটা, কার্যকরীমূলকের প্রশ্ন, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে দেখো এই নাইট্রাইল কার্যকরীমূলক কোনটা, কার্যকরীমূলক প্রশ্ন, কোনটিতে অ্যালকোহল এবং অ্যাসিড উভয়ই বিদ্যমান, কোনটিতে অ্যালকোহল এবং অ্যাসিড উভয়ই বিদ্যমান, ল্যাকটিক অ্যাসিড ছিল উত্তর। হ্যাঁ, এটার মধ্যে অ্যালকোহল মূলকও আছে, আমাদের হচ্ছে এই অ্যাসিড মূলকও আছে, ঠিক আছে। আচ্ছা, তো এই মোটামুটি কার্যকরীমূলকের প্রশ্ন। তারপরে আসো আরেকটা যেটা প্রশ্ন হয় পরীক্ষায়, আরেকটা যেটা পরীক্ষায় আমরা প্রশ্ন হইতে দেখি সেটা হচ্ছে শুরুর ভূমিকার অংশটুকু আছে না, এখানকার কিছু উদাহরণ পরীক্ষায় প্রশ্ন হয়, কিছু উদাহরণ পরীক্ষায় প্রশ্ন হয়। আচ্ছা, কিছু উদাহরণ প্রশ্ন হবে পরীক্ষায়। হ্যাঁ, আচ্ছা, উদাহরণ থেকে প্রশ্ন হয়। আচ্ছা, উদাহরণের আগে আমরা একটু দেখে নিই অর্থপ্যারা সমানুর প্রশ্ন, অর্থপ্যারা মেটা, অর্থপ্যারা, এটা থেকে পরীক্ষায় রিসেন্টলি খুব ফ্রিকোয়েন্টলি প্রশ্ন আমরা আসতে দেখতেছি, ঠিক আছে। এই যে কোন মূলকটি অর্থপ্যারা নির্দেশক গ্রুপ, ঠিক আছে। তারপরে হলো, তারপরে দেখো এখানে অর্থপ্যারার প্রশ্ন নাই, জৈব যৌগে হাইড্রোজেন, হাইড্রোজেন, তারপরে এই যে সক্রিয়তা বৃদ্ধি করছে, যারা অর্থপ্যারা নির্দেশক গ্রুপ তারা সক্রিয়তা বৃদ্ধি করে, ঠিক আছে। এই যে অর্থপ্যারা নির্দেশক গ্রুপ, তার মানে অর্থপ্যারা নির্দেশক গ্রুপ থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে, ঠিক আছে, অর্থপ্যারা নির্দেশক গ্রুপ থেকে পরীক্ষার প্রশ্ন হয়ে থাকে। আচ্ছা, তারপরে আসো যে আমাদের বিভিন্ন উদাহরণ থেকে প্রশ্ন হয়, উদাহরণ, হ্যাঁ, বিভিন্ন উদাহরণ, উদাহরণের প্রশ্ন কেমন, যেমন এই যে ডিনামাইট তৈরিতে কি ব্যবহার করা হয়, উদাহরণ বা ব্যবহার, উদাহরণ বা ব্যবহার, এগুলো একসাথেই বলা যায়, কোনটার ব্যবহার কোথায় কোনটার উদাহরণ কি, হ্যাঁ, এগুলোকে একসাথেই বলা যায়। আচ্ছা, তারপরে হচ্ছে উদাহরণের প্রশ্ন, বেনজিন কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য কত, এই যে কোনটিতে হাইড্রোজেন নাই, উদাহরণের প্রশ্ন, হাইড্রোজেন অ্যাটম নাই কোনটাতে, উদাহরণের প্রশ্ন, ঠিক আছে, মানে হাইড্রোজেন বিহীন জৈব যৌগ আর কি। পুনর্বিন্যাস, কোনটি পুনর্বিন্যাসের ফলে ইউরিয়া উৎপন্ন হয়, এটা অ্যাকচুয়ালি বিক্রিয়ার সাথে রিলেটেড। হ্যাঁ, মানে ওই ফেনল আর হচ্ছে ফর্মালডিহাইড এই দুইটা মিলে ইউরিয়া উৎপন্ন হয়, ঠিক আছে। এই যে ডেটলের মূল উপাদান কি, ডেটলের মূল উপাদান কি, এটাও কিন্তু উদাহরণের প্রশ্ন, ঠিক আছে। ডেটলের মূল উপাদান কি, উদাহরণ, হ্যাঁ, ক্লোরোজাইলিনল, এটাও কিন্তু উদাহরণ, ডেটলের মূল উপাদান ক্লোরোজাইলিনল, উদাহরণ। পচা মাছের গন্ধ কিসের জন্য হয়ে থাকে, মিথাইল অ্যামিনের জন্য। ওষুধ রূপে নাইট্রোগ্লিসারিন ব্যবহার করা হয়, উদাহরণ। পাকা কমলার সুগন্ধের কারণ কি, অক্টাইল অ্যাসিটেট, উদাহরণ। তার মানে আমরা দেখতে পাইলাম উদাহরণ থেকে অর্গানিক কেমিস্ট্রির কিন্তু প্রশ্ন
হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো এই এত বেশি অর্গানিক কেমিস্ট্রি, এখান থেকে আমাদের কি কোনো রিয়েকশনের মেকানিজম আসছে? আসে নাই। কোনো টেম্পারেচার আসছে? আসে নাই। কোনো চাপ আসছে? আসে নাই। তা তোমরা যে জিনিসটা নিয়ে প্যানিক করো ভাইয়া, এত এত টেম্পারেচার, এত এত চাপ মুখস্থ করতে হবে কি না, একটা উদাহরণ আমরা কিন্তু চাপ এবং টেম্পারেচার থেকে আসতে দেখি নাই। ঠিক আছে, পলিমারের ব্যবহার একটা সময় অনেক প্রশ্ন হতো, এটা পড়তে গিয়ে তোমাদের অনেক কষ্ট হয়। রিসেন্ট বছরে কিন্তু পলিমারের ব্যবহার থেকেও আমরা প্রশ্ন আসতে দেখি না। ঠিক আছে, আচ্ছা প্রশ্ন দেখবো আমরা বিক্রিয়াগুলো এরকম, যদি শর্ত থাকে কে দেয় কে দেয় না, দিবে কি দিবে না, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। আমরা দেখতে পাচ্ছি অ্যালডোলে কে আসবে কে আসবে না এটা আসে। তারপরে হলো এরকমভাবে পরীক্ষায় প্রশ্ন দিয়ে থাকবে যে ধরো একটা বিক্রিয়ার কথা বলে দিবে এখানে কি উৎপন্ন হয়েছে, যেমন এই যে কোন কৌশলের মাধ্যমে বিক্রিয়াটি হয়েছে, এই টাইপের প্রশ্ন পরীক্ষায় দিবে। কোনটা হলো মুক্তমূলক সংযোজন বিক্রিয়া, কোনটা ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া, কোনটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এই টাইপের জিনিস পরীক্ষাতে আসতে দেখা যায়। এবং নামীয় যে বিক্রিয়াগুলো আছে, কোন বিক্রিয়াতে কি উৎপন্ন হয়, ডিকার্বক্সিলেশন বিক্রিয়াতে কি উৎপন্ন হয়, উর্স বিক্রিয়াতে কি উৎপন্ন হয়, আমরা দেখলাম যে এরকম প্রশ্ন আছে ডাও পদ্ধতিতে কি উৎপন্ন হয়, ডাও মানে ফাও। ঠিক আছে, তো এরকমগুলা পরীক্ষায় বেশি আসবে। তাহলে বিক্রিয়া পড়লাম আমরা। শনাক্তকরণ কি দিয়ে শনাক্ত করি, এটা পরীক্ষা সবসময়ই এক্সক্লুসিভ প্রশ্ন। সমানতা থেকে রিসেন্ট বছরে অনেক প্রশ্ন আসতেছে, কেন জানি কার্যকরীমূলক থেকে প্রশ্ন আসতেছে। অর্থপ্যারা সমাণু, কোনটা অর্থপ্যারা সমাণু, কোনটা বলয় সক্রিয়কারী, এই রিলেটেড প্রশ্ন পরীক্ষায় হবে, এবং বিভিন্ন রকমের উদাহরণ এবং ব্যবহার। ঠিক আছে, এই তো ভয়ের কিছু নাই, যা যা আছে আমরা সবই পারবো। এখন দেখো পরিমাণগত রসায়ন, এই চ্যাপ্টারটাকে বলা হয় ম্যাথ এক্সক্লুসিভ। এইখান থেকে পরীক্ষায় ম্যাথ আসবেই। চলো আমরা দেখি কি কি ধরনের ম্যাথ আসছে। সো প্রথম যেটা, সেটা হচ্ছে একটা মোল সংখ্যার ম্যাথ। ঠিক আছে, মানে রাসায়নিক গণনা। ঠিক আছে, রাসায়নিক গণনা একটা মোল সংখ্যার ম্যাথ। মানে ম্যাথগুলো এখানে এরকম হয় যে তোমার ঘনমাত্রার ম্যাথ হয়, মোল সংখ্যার ম্যাথ হয়। হ্যাঁ, মানে যেই ম্যাথগুলা অ্যাকচুয়ালি হাজারি স্যারের বইয়ের বক্স এমসিকিউ থাকে না, বক্স এমসিকিউ এর যে টাইপের ম্যাথগুলো আসছে ওই টাইপের ম্যাথগুলাই, হয়তো ডেটাগুলা চেঞ্জ বা ম্যাথগুলাও হয়তো অনুশীলনের প্রশ্ন থেকে আসছে, কিন্তু মানে বক্স এমসিকিউ এর টাইপের বাইরের ম্যাথ কিন্তু খুব কম আসছে বা আসে নাই বললেই কিন্তু চলে। তো আমরা যদি দেখি এখানে প্রথমে একটা ম্যাথ যে 1 মোল মিথানলে কতটি পরমাণু থাকে, এটা ম্যাথ। তারপরে হচ্ছে দেখো যে এত ml থেকে দ্রবণের ঘনমাত্রা লঘুকরণের ম্যাথ। ঠিক আছে, মোলার দ্রবণের ম্যাথ, মোলার ঘনমাত্রার ম্যাথ। ঠিক আছে, তারপরে হচ্ছে মোলার মানে দ্রবণের ঘনমাত্রা লঘুকরণের ম্যাথ, মিশ্রণের ম্যাথ, অক্সিডেশন নাম্বারের ম্যাথ। ঠিক আছে, তারপরে দেখো ডেন্টালে একবার 8টা প্রশ্ন চলে আসছে, জারণ বিজারণের ম্যাথ, পার্সেন্টেজের ম্যাথ, অণু মানে মোল সংখ্যার ম্যাথ, এটাও রাসায়নিক গণনার ম্যাথ, মোলারিটির ম্যাথ, রাসায়নিক গণনার ম্যাথ মানে ওই যে বিক্রিয়ার আর কি। হ্যাঁ, এটাও দেখো মানে ওই মোলারিটির ম্যাথ। তাহলে দেখো ডেন্টালে 1 বছর 8টা প্রশ্ন আসছে, 7টাই আসছে হচ্ছে ম্যাথ। তো এই চ্যাপ্টার থেকে অ্যাকচুয়ালি ভাইয়া ম্যাথ আসবে। ঠিক আছে, তো কি পরিমাণ পানি যোগ করতে হবে, কতগুলা কার্বন ডাইঅক্সাইড আছে। ঠিক আছে, মানে মোল সংখ্যার ম্যাথ। এটা হলো দ্রবণের ঘনমাত্রা লঘুকরণের ম্যাথ, এটাও মোল সংখ্যার ম্যাথ। ঠিক আছে, এই দুইটা ম্যাথ, এটাও ম্যাথ। ডেন্টালে অ্যাকচুয়ালি এখান থেকে বেশি ম্যাথ আসে। হ্যাঁ, 10% মোলারিটি কত, ppm ঘনমাত্রা কত, কত গ্রাম প্রয়োজন হয়, তার মানে এই চ্যাপ্টার থেকে ভাইয়া ম্যাথ পরীক্ষায় আসতেছে। এখন এই যে ম্যাথগুলা যে আসছে, এই ম্যাথগুলার টাইপস কি কি, ম্যাথগুলার টাইপ যদি তুমি চিন্তা করো দেখবা মোলারিটি, এটা হবে সবচেয়ে বেশি সেলিব্রিটি। মোলারিটি থেকে ওই S = 1000 W/mv, এটা যেরকম আসতেছে, মোলারিটির রূপান্তরের ম্যাথগুলাও কিন্তু আসে পার্সেন্টেজ, বিশেষ করে পার্সেন্টেজ থেকে মোলারিটি। দ্রবণের ঘনমাত্রা লঘুকরণ, লঘুকরণ। ঠিক আছে, জারণ বিজারণ, প্রশমন বিক্রিয়া, এটা সাধারণত ডেন্টালে আসে প্রশমন বিক্রিয়া। মোটামুটি এগুলা থেকেই কিন্তু খুব ফ্রিকোয়েন্টলি আমরা প্রশ্ন আসতে দেখতেছি। এরপরে যেটা পরীক্ষায় ইম্পর্টেন্ট সেটা হলো নির্দেশক।
নির্দেশক, বিভিন্ন প্রকার টাইট্রেশনে কোথায় আমরা কোন নির্দেশক ব্যবহার করব। যেমন এই যে দেখো, তীব্র অ্যাসিড মৃদু ক্ষার টাইট্রেশনে উপযুক্ত নির্দেশক কোনটা? মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, যেটা থাকবে সেটা। আচ্ছা, তারপরে হলো দেখতে পাই আমরা এই তীব্র অ্যাসিড মৃদু ক্ষার, এটাই মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড একই, ঠিক আছে। এই সবল অ্যাসিড দুর্বল ক্ষার টাইট্রেশনের প্রশমন বিন্দুতে পিএইচ কত, মানে ওই নির্দেশকের সাথে রিলেটেড আর কি। হ্যাঁ, আচ্ছা, তো এরপরে আসে যেটা, এটাও একটা সময় প্রশ্ন হইতো না, রিসেন্টলি প্রশ্ন আসা বেশি শুরু হয়েছে, জারক বিজারক। জারক বিজারক এটা বিক্রিয়া থেকে চিহ্নিত করতে দেয় অথবা উদাহরণ দেয়। জারক বিজারক, এই যে দেখো নিচের কোনটা? গ্যাসীয় বিজারক। নিচে এই বিক্রিয়াটিতে বিজারক কোনটি, ঠিক আছে। আচ্ছা, তারপরে হলো জারণ বিজারণ থেকে জারণ মান যোজনী শূন্য, এটাও জারণ বিজারণের আন্ডারে ফেলা যায়। বিজারক পদার্থের বৈশিষ্ট্য কোনটি? গ্যাসীয় বিজারক কোনটি? সামঞ্জস্যতা বিক্রিয়া কোনটি? এটাও কিন্তু একটা জারণ বিজারণ বিক্রিয়া থেকেই আসছে। তার মানে জারক বিজারক জারণ বিজারণ বিক্রিয়ার উদাহরণ থেকে কিন্তু প্রশ্ন হচ্ছে। আরেকটা হলো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, এই রকমের এই মাঝে একটা ডেন্টালে আসছে, ঠিক আছে, ডেন্টালে আসছে যে এটা কি। ওকে, তো এই মোটামুটি হচ্ছে আমাদের এখান থেকে ম্যাথগুলাকে ঠিকমতো করতে হবে। কোন ম্যাথগুলা করব? হাজারি স্যারের বইয়ের পকেট এমসিকিউ এর ম্যাথ, ওইগুলা করলেই বেশিরভাগ ক্ষেত্রে এগুলো ফিল আপ হয়ে যায়। নির্দেশক এবং জারক বিজারক এই জিনিসগুলোকে ভালো মতো পড়লে এই চ্যাপ্টারটাও কিন্তু কমপ্লিট হয়ে যায়। দেখো, বেয়ার ল্যাম্বার্ট সূত্র কোনো প্রশ্ন কিন্তু এখান থেকে আসে নাই। জারণ বিজারণ সমতাকরণ, যেটা তোমরা অনেক ভয় পাও, এখান থেকেও কিন্তু কোনো প্রশ্ন ভাইয়া আসে নাই, ঠিক আছে। ওকে, ডান। এবং দেখো এখান থেকে তড়িৎ রসায়ন, এটা মেডিকেল ডেন্টালের জন্য মানে একটা করে প্রশ্ন মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে না। গত বছর আসে নাই, এবছর আসতে পারে। সো এইখান থেকে পরীক্ষায় যে টাইপের প্রশ্নগুলা হয়ে থাকে, এগুলা হচ্ছে আমরা বলে থাকি এখানে সেলিব্রিটি কোশ্চেন হচ্ছে অ্যানোড ক্যাথোড। বিভিন্ন রকমের যে সেলগুলো আছে, সেই সেলগুলার যে অ্যানোড ক্যাথোড আছে, সেই অ্যানোড ক্যাথোড এখান থেকে পরীক্ষায় প্রশ্ন হয়। তো অ্যানোড ক্যাথোড দেখো আমরা একটু দেখে ফেলি। অ্যানোড ক্যাথোড, অ্যানোড ক্যাথোড এই হাইড্রোজেন ফুয়েল সেলের অ্যানোড ক্যাথোড রূপে গ্রাফাইট ব্যবহার করা হয়, এটা আসছে পরীক্ষায়। একই প্রশ্ন রিপিট হয়েছে, এই যে দেখো হাইড্রোজেন ফুয়েল সেল, মানে অ্যানোড ক্যাথোড আসছে কিন্তু এটা বারবার হাইড্রোজেন ফুয়েল সেল থেকেই আসছে, ঠিক আছে। আচ্ছা, আবার এই হাইড্রোজেন ফুয়েল সেলের ক্ষেত্রে ইএমএফ কত, লেড সঞ্চয়ী কোষের ক্ষেত্রে অভ্যন্তরীণ রোধ কত, ঠিক আছে। তো এগুলো আসতেছে। আবার দেখো এই চ্যাপ্টার থেকে না, মানে যখন যেই জায়গা থেকে এক ছোট ছোট প্রশ্ন, তো রিপিটেশন আসলে আসে না, যেরকম একটা ক্লাস্টার টপিক যেখান থেকে প্রশ্ন আসবেই বলা ডিফিকাল্ট। মানে এই চ্যাপ্টারটা থেকেই অ্যাকচুয়ালি প্রশ্ন কম হয়, এবং যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলো অ্যাকচুয়ালি বেসিক ধারণা থাকলে পারা যায়, বেসিক ধারণা থাকলে পারা যায়। হ্যাঁ, যেমন ডেন্টালে এবছর আসছে কোন আয়নটি আগে চার্জ মুক্ত হবে, এবং তামার বিজারণ বিভব কত, এরকম প্রশ্ন ডেন্টালে এবার আসছে। আবার অনেক আগে মেডিকেলে একবার প্রশ্ন আসছে 20-21 কোনটা কম বিক্রিয়াশীল ধাতু, যেটা কম সক্রিয় ধাতু ওইটাই কম বিক্রিয়াশীল ধাতু। আবার দেখো 21-22 আবার উদাহরণ থেকে শুরুর দিক থেকে আসছে, পরিবাহিতা, অর্ধপরিবাহী, এগুলা থেকে আসছে। পরিবাহিতার সিজিএস সিস্টেমে একক কি? পার ওহম, আমরা জানি তাই না, রোধের বিপরীত রাশি, এই জন্য পার ওহম। আর তড়িৎ অর্ধপরিবাহীর উদাহরণ, অর্ধপরিবাহী মানে কারা? অর্ধপরিবাহী মানে আমরা জানি যারা কিনা ওই সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী, সেমি মেটাল, মেটালয়েড, হ্যাঁ, যারা আছে। বড় ছেলে জানোয়ার সব থেকে অপয়া, এই সূত্র দিয়ে আমরা মনে রাখি সাধারণত। সো এই মোটামুটি তড়িৎ রসায়ন চ্যাপ্টারটা মোটামুটি ভালো করে যদি পড়তে চাও, আমাদের যেই ধাতু সক্রিয়তা সিরিজটা আছে, এই ধাতু সক্রিয়তা সিরিজটাকে ভালো মতন আয়ত্ত করতে হবে। তো এটা থেকেই বেশিরভাগ প্রশ্ন আমরা এখান থেকে অ্যান্সার করে ফেলতে পারবো। অর্থনৈতিক রসায়ন, তো তোমরা অনেকেই ভয় করো যে ভাইয়া অর্থনৈতিক রসায়ন তো হিউজ একটা চ্যাপ্টার, কি রেখে কি পড়বো। তো এটা থেকে যদি আমরা দেখি, মেডিকেলটা দেখি আগে, ডেন্টালটা পরে দেখব। দেখো 20-21 প্রশ্ন আসছে, 21-22 প্রশ্ন নাই, 22-23 প্রশ্ন নাই, 23-24 প্রশ্ন নাই। আবার 24-25 প্রশ্ন আসছে। আবার 24-25 যেই প্রশ্নটা আসছে এটা অ্যাকচুয়ালি না আসার মতোই, কারণ যেটা আসছে যে বর্জ্য রিসাইক্লিং এর প্রধান সুফল কি পাওয়া যায়, এটা অ্যাকচুয়ালি কমন সেন্স, উৎপাদন খরচ কমে বা এরকম কিছু একটা ছিল আর কি অ্যান্সার, ঠিক আছে। তো ডেন্টালেও প্রশ্ন নাই। তো এখন বাকি যে প্রশ্নগুলো আসছে, প্রশ্নগুলো কেমন হয়েছে দেখি। ভূত্বকে কোন ধাতুটি সবচেয়ে বেশি আছে? অ্যালুমিনিয়াম। এটাকেও এই চ্যাপ্টার থেকে গেট আউট করে দেওয়া যায়, ওই পর্যায় সারণীতে নিয়ে যাওয়া যায়।
কয়লার সবচেয়ে কোন উপাদানটা ক্ষতিকারক? সালফার, কারণ সালফার ডাই অক্সাইড করে। চামড়া ট্যানিংয়ে কি ব্যবহার করা হয়? ক্রোমিয়াম সালফেট ব্যবহার করা হয়। ঠিক আছে। ইউরিয়ার অন্তর্বর্তীকালীন যৌগ কোনটা? কার্বামেট। ইথেনের শতকরা পরিমাণ, এই প্রশ্নটা মনে রাখা কঠিন। ন্যানোকণার পরিসর, এটাও রেগুলার প্রশ্ন। ঠিক আছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখান থেকেও কিন্তু রিপিটেশন প্রশ্ন মানে বিগত 5 বছরে নাই বললেই চলে, বা খুবই র্যান্ডম একটা দুইটা প্রশ্ন কিন্তু এখান থেকে চলে আসতেছে। তো দেখো প্রশ্নগুলা কেমন হয়েছে। প্রশ্নগুলা এরকম হয়েছে, স্পেশাল কোনো উপাদান, যেমন কয়লার সবচেয়ে ক্ষতিকারক উপাদান, চামড়া ট্যানিংয়ে কি ব্যবহার করছি। ঠিক আছে। অন্তর্বর্তী যৌগ কি হয়েছে। এগুলা বেসিক্যালি ডেন্টাল স্পেশাল কোশ্চেন আর কি। মেডিকেলে এখান থেকে যে ধরনের প্রশ্নগুলো হয় খুবই বেসিক। তো বিগত 5 বছরে 3টা প্রশ্ন আসছে মেডিকেলে। একটা হয়েছে বর্জ্য রিসাইক্লিং, এটা না আসার মতোই। কয়লার ক্ষতিকারক উপাদান, এটা বলতে পারো মেডিকেলে আসা একমাত্র প্রশ্ন। ঠিক আছে। আর অ্যালুমিনিয়াম, এটাও তো আগে চলে গেছে। তার মানে অর্থনৈতিক রসায়নে তোমরা যে ভয়গুলা পাও, ভাইয়া এত পার্সেন্টেজ, এত জিনিস, কোনটা কি কাজে ব্যবহার করতেছি, এত কিছু আসলে পরীক্ষায় কিন্তু রিফ্লেকশন হয়নি। রিসেন্ট বছরে অর্থনৈতিক রসায়ন থেকে প্রশ্ন হয়নি। পরপর 3 বছর কোনো প্রশ্ন হয়নি। গত বছর যে প্রশ্নটা হয়েছে এটা আসলে না হওয়ার মতোই। সো অর্থনৈতিক রসায়ন মোটামুটি বলা যায় এখন একটু কম গুরুত্বপূর্ণ। কিন্তু একটা সময় অর্থনৈতিক রসায়ন থেকে 3টা 4টা 5টা এরকম প্রশ্ন আসতে দেখা গেছে। হ্যাঁ, আমরা প্রশ্ন বিবর্তনে দেখলাম অর্থনৈতিক রসায়ন থেকে প্রশ্ন আসছে না, কিন্তু এর মানে এই না যে তুমি অর্থনৈতিক রসায়ন পড়বা না। তোমাকেও অর্থনৈতিক রসায়ন কিন্তু পড়তে হবে। সো এরই মাধ্যমে আমরা প্রশ্ন বিবর্তন দেখার মাধ্যমে দেখলাম কোন কোন ক্লাস্টার থেকে প্রশ্ন হয়। প্রশ্ন আসার একটা ক্লাস্টার আছে। তুমি যখন পড়বা কেমিস্ট্রি পড়ার সময় ওই ক্লাস্টারগুলোকে ভালো মতন পড়তে হবে। আর অনুশীলনীর প্রশ্নগুলোকে খুব ভালো মতন গ্র্যাব করতে হবে এখন থেকেই। তুমি যদি প্র্যাকটিস করো, রেগুলার ক্লাস করো, ইনশাআল্লাহ তোমার জন্য কেমিস্ট্রির 25টা কোশ্চেন অ্যান্সার করা কোনো ব্যাপারই হবে না। ইনশাআল্লাহ আমরা সবগুলা প্রশ্নের উত্তর ভর্তি পরীক্ষায় পারবো। সবার জন্য শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি।